Smoking causes cancer. ধূমপান ক্যান্সারের কারণ। আমি শকুন্তলা, একজন ভারতীয় নারী। আমার জীবনের নানান টুকরো টুকরো ঘটনা আজ আমি লিখে রাখছি। ছোট থেকে আমার স্বপ্ন ছিল পড়াশুনো শিখে নিজের পায়ে দাঁড়ানোর, কিন্তু বাধা সাজে আমার পরিবার। বাবার মৃত্যুর পর সংসারের মাও নিজেকে গুটিয়ে নেয়। দাদা বৌদির সংসারে আমি ধীরে ধীরে হয়ে উঠি বোঝা। চারিপাশের অন্যান্য বন্ধুদের মতো আমিও কলেজ থেকে বেরোবার পর অরণ্যের প্রেমে পড়ি। দুবারের অমতে আমাদের বিয়েও হয়। একটা সুন্দর মেয়ে হয়, নাম রাখি মিঠি। মিঠি মিঠি মিঠি, আর নয়, এবার চলো ঘুমিয়ে পড়ো প্লিজ। আর খেলো না, এবার ঘুমিয়ে পড়ো। বিকেলবেলা উঠে তো আবার হোম টাস্কটা করতে হবে। চলো চলো চলো, এসো এসো। মা, ফ্যানটা চালাও না, বড্ড গরম লাগছে। আরে বোকা, ফ্যানটা কি করে চলবে? লোডশেডিং তো। আচ্ছা দাঁড়াও, আমি দরজাটা খুলে দিই। হাত পাখা দিয়ে হাওয়া করি, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে মা। কবি হাউসে এসে আড্ডাটা মিনতি, মিনতি। কে? কাকে চাই? সরি, আমি একটু মিনতির ঘরে যাব। মিনতি, 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 মাই ডার্লিং, দরজাটা খোলো। আরে ডার্লিং, আমি এসে গেছি, দরজাটা খোলো। মাই ডার্লিং, দরজাটা খোলো। অসহ্য। কি হলো? দরজাটা খোলো। অরণ্য সামান্য একটা চেন ফ্যাক্টরির ওয়েল্ডার, মাইনে কম। এই নিয়ে একান্নবর্তী পরিবারে শুরু হয় অশান্তি। শ্বশুর বাড়িতে টিকতে পারি না। অল্প ভাড়ায় অরণ্য যেখানে বাড়ি ঠিক করে সেটাও প্রায় নরক। আসছি আসছি। এত দেরি কেন? তোমার না তর্স হয় না, দাঁড়িয়ে আছে আর বলছি তো নাকি, আর ঘুমাচ্ছিলাম। ভেতরে কেউ আছে নাকি? হ্যাঁ, তুমিও না উল্টোপাল্টা কথা বলো না তো।
আচ্ছা চলো চলো আসো। হ্যাঁ, চলো। কি অসহ্য পরিবেশ। ঘুমিয়ে পড়ো তুমি, তাড়াতাড়ি ঘুমাও। দাদা এসো। এসো এসো এসো, বসো। দেখ ভুটু, তোকে একটা কথা বলবো বলবো বলে বলা হয়নি। হ্যাঁ বলো না, কি হয়েছে দাদা? সিরিয়াস কিছু? হ্যাঁ, সংসারের পক্ষে তো একটু সিরিয়াস বটেই। দেখ, আমরা 3 ভাই, একই সংসারে মেয়ে ছেলে বউ নিয়ে থাকি। বড় সংসার, খরচও অনেক। তাই বলছিলাম, সবাই সমান সুযোগ সুবিধা পাচ্ছে। হুম, কিন্তু টাকার ব্যাপারে কম বেশি দিলে কি করে চলবে বলতো? তুই কি আমাকে মিন করে বললি? হ্যাঁ, দিনে দিনে তো সংসারের খরচ অনেক বাড়ছে। হ্যাঁ, তুমি তো ব্যাচেলার অবস্থায় যা দিতে এখনও তাই দিচ্ছ। এ কি করে চলবে? দেখো দাদা, তুমি তো ভালো করেই জানো আমি যে চাকরিটা করি তাতে মাইনে খুব বেশি পাই না। আমার পক্ষে এর থেকে বেশি দেওয়া এই মুহূর্তে খুবই প্রবলেম। আর তাছাড়া ইলেকট্রিক বিলের টাকা তো আমিই দেই। সেটা তো বুঝলাম, কিন্তু ইনকাম না বাড়ালে সংসারের টান পড়ছে, সেটা তো বুঝতে হবে। দাদা, আপনারা চা খাবেন? না গো, না। দেখো দাদা, যদি সবাই সমান টাকা না দেয়, এ সংসারে তো আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে। এইভাবে থাকা তো বেকার। আমাদের উপর তো চাপটা বাড়ছে। কারোর তো আর অফুরন্ত নেই। দেখ, তুই কি বলতে চাইছিস আমি বুঝেছি। হ্যাঁ, আমি বিয়ে করেছি, আমার দায়িত্ব বেড়েছে। সেটার জন্য দেখা যাক আমি কি করতে পারি। দেখ ভাই, কথাটাকে অন্যভাবে নিস না। না দাদা, তোমরা কি বলেছো আমি বুঝেছি। দেখো, এই কথা যখন বললেই তোমরা দুজনে, আমি না একটা কথা বলি। বাবা অসুস্থ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমি কিন্তু প্রচুর টাকা খরচা করেছি, তার একটা হিসেবের কথাও তোমাদের বলিনি। তুমি চাকরি নিয়ে তখন বাইরে থাকতে, আর অনিন্দ ছিল কার্ড বেকার। আমি কি একবারের জন্য বলেছি এত টাকা আমি বাবার পিছনে খরচা করেছি? হ্যাঁ, সবাই একসময় তো বেকার থাকে, তারপর চাকরি বাকরি পায়, বিয়ে থা করে, সংসার পাতে। এতে অন্যায় কি আছে? এই 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 ভুলে যাস না, এই বাড়ির আমিও কিন্তু একজন অংশীদার। আজকে যদি বাড়িটা প্রমোটিং হয় না, তাহলে 1/3 টাকা আমিও পাবো, আর সেটা 10-12 লাখ টাকার কম কিছু নয়। আহা, পুরনো কথা তুলে কোনো লাভ আছে? না, এই কথাগুলো বললে আমি তো রিয়াক্ট করবই। আর তাছাড়া মা যতদিন বেঁচে আছে ততদিনে এই বাড়ি ভাগ হবে না। আমার বড় দেওর ও ছোট দেওরের কথায় পরিষ্কার বুঝি এ বাড়িতে দিনে দিনে টেকার দায় হয়ে উঠছে। আমার 2 জায়ের ব্যবহার দিনে দিনে মাত্রা ছাড়াচ্ছিল। একদিন দুপুরে খেতে বসেছি, এমন সময় এমন সব কথাবার্তা শুরু করলো যে আমি ভাতের থালা ফেলে কাঁদতে কাঁদতে উঠে গেলাম। এ কি বৌমা, তুমি খাবার ছেড়ে উঠে চলে এলে কেন মা? আমি খাবো না মা, আমার খিদে নেই, আপনি খেয়ে নিন। তোমায় কে কি বলেছে আমাকে একটু বলবে? জানো মা, এক সংসারে 3 বউ এক হলে ও একটু আধটু ওই রকম অশান্তি খিটিমিটি হয় মা। তা বলে ওগুলো আমাদের মনে রাখলে চলে মা? বৌমা বলো না মা, আমরা অনেক খেয়ে নিচ্ছি, তাতে সংসারে সবার খাবার কম পড়ে যাচ্ছে। মেয়েটাকে সকালে একটু দুধও দিতে পারলাম না, আর ওকে অফিস যাওয়ার সময় প্রায় দিনই মাছ দিতে পারি না। আমি তো সবার খাওয়া শেষ হয়ে গেলে যেটা পড়ে থাকে সেটাই খাই।
তাহলে তাহলে আর কতদিন এই বাঁকা বাঁকা কথা সহ্য করতে পারবো বলুন? আমি তোমাকে তো কিছু বলিনি, আমরা দুজনে মিলে আলোচনা করছিলাম। আর তাছাড়া এটাও তো ঠিক যে যে যেরকম চাকরি করে, যার মাইনে যত কম, তার যখন বিয়েতে এত শখ, তাকে তো একটু মানিয়ে গুছিয়ে চলতেই হবে। পরের পয়সায় খেতে তো সবারই ভালো লাগে। পয়সা আমরাও দিই মামুনি। হ্যাঁ, তোমার স্বামীর মতন হয়তো আমার স্বামীর অত রোজগার নেই, সেটা আমার কপাল। প্রেমের বিয়েতে এরকম যে হয় আমি বাবা আগে দেখিনি। চলুন মা, খেতে চলুন। তবে শোনো, তুমি কাল থেকে আলাদা খেও। সুন্দরী তো, তোমার আবার আমাদের সাথে খেতে বসলে প্রেস্টিজ লাগে। দিদি, তুমি এইভাবে কথাটা নাই বলতে পারতে। এর থেকে ভালো তুমি গালে আমার একটা চড় মারতে, তাতে তোমার বুকের জ্বালাটা হয়তো একটু মিটতো। গায়ের জ্বালা তো তোমার ধরেছে, কথায় কথায় বরকে নালিশ করো, আর খাওয়া ফেলে সকলের চোখে আঙুল দিয়ে দেখাও আমরা কত খারাপ আছি। লোক দেখানো বা সিম্প্যাথি নেওয়ার জন্য কোনো ড্রামা করার অভ্যাস আমার নেই, সেই শিক্ষাটা আমার আছে। হ্যাঁ, কথায় কথায় কাউকে আঘাত করার শিক্ষাটা তোমাদের খুব ভালোই আছে। আহ, তোমরা একটু চুপ করবে? আমার এই ভর দুপুরে এই অশান্তি, ঝগড়া, খিটিমিটি ভালো লাগে না। কার ভালো লাগে মা বলুন তো? দেখছেন না কিরকম বসে বসে দিদির মুখের সাথে ঝগড়া করছে, আবার শিক্ষার বড়াই করে। তোমরা একজোট হয়েছ, খুব ভালো হয়েছে। দেখি আজকে ও আসুক, ও আসুক। আজকে ও আসলে বলি ওকে, আমরা আমাদের ব্যবস্থা করে তোমাদের সবাইকে মুক্তি দিয়ে যাব। সহ্য। কেঁদো না, কেঁদো না বৌমা। সন্ধেবেলা আমি অরণ্যকে সব বললাম, সেও আমার সঙ্গে একমত হলো। অন্য বাড়িতে ভাড়া চলে যেতে হবে। আজকে তুমি স্কুলে গিয়ে ক্লাস করেছো? আচ্ছা, আমার মিঠি সোনার কতগুলো বন্ধু? কতগুলো বন্ধু? অনেক। অনেক বন্ধু। বাবা, ক্লাস করেছে মিঠি সোনা, মিঠি সোনার অনেক বন্ধু। আর আর কি করেছো? খেলেছো? কি হলো, চা বসিয়েছো? বসিয়েছি, দিচ্ছি। কি হলো, কি আবার মুড অফ কেন? হ্যাঁ, দুপুরে কিছু হয়েছে নাকি? এত অপমান সহ্য করে না এখানে আর থাকতে পারছি না। আমি আর পারছি না এখানে থাকতে। আমি বুঝতে পারছি না, এই প্রতিদিন তুমি যে কি করো, আবার কার সাথে কি হলো? এখানে থাকার থেকে না বাইরে একটা ঘর ভাড়া করে থাকা অনেক ভালো। সেটা যদি বস্তিতে হয় তাও সেটা অনেক সম্মানের। রোজ রোজ কথায় কথায় অপমান, বাঁকা বাঁকা কথা, উফ, আর ভালো লাগছে না। কি আরে, মনে করে সব? এত হুট করে বললে তো হয় না, দাঁড়াও, একটু সময় লাগবে। আমি দাদা আর অনিন্দকে তো বললাম, ওরা টাকা বাড়ানোর কথা বলছে। বললো আর টাকা বাড়িয়ে দিলাম, এটা কি সম্ভব? সামান্য একটা চাকরি করি, ঘর ভাড়া বলছো, শুনছি আমি। আমার কি মাথায় নেই? ওটা মাথায় আছে, একটু সময় লাগবে আমাকে। দাঁড়াও একটুখানি, দেখি কোথায় কি পাওয়া যায়। আর আর কবে করবে? কতদিন তো হচ্ছে এইভাবে চলছে। যাবো বললাম তো। আসলে ওরা, দাদা বিশেষ করে, ছোট শালা এখন এখানে এসছে, থাকার জায়গা নেই। দাদা চাইছে আমাকে এখান থেকে তাড়িয়ে ছোট শালাকে এই ঘরে ঢোকাবে। অত সোজা ভাবছি আমি আমার অধিকার ছেড়ে দেবো। আমাকে যদি যেতেই হয়, যদি ঘর ভাড়া নিতেই হয়, আমিও তালা দিয়ে যাব, দেখি কেমন করে থাকে। কি হবে ওইসব করে? আমার একটু শান্তি হলেই যথেষ্ট। আসলে কি বলতো, সবাই এখন একজোট হয়ে আমাদের পিছনে লাগতে চাইছে। ওরা সম্পত্তি দিয়ে জল খান, আমার কিচ্ছু দরকার নেই। মিঠি, হোম টাস্কগুলো হয়েছে? হ্যাঁ, মা। কমপ্লিট করে নাও। আমি চাটা নিয়ে আসছি, বসো। এখনো জল আসেনি না? না, আর একটু পরেই চলে আসবে। খরাটা একটু সরানা রে।
তোমার সাথে তো আলাপ করাই হয়নি। আমি মন্দিরা আর ও সাথী। ওই যে ওই ঘরটা আছে না, ওই লাস্ট ঘরটাতেই আমি থাকি, আর ও তার আগের ঘরটাতে। আচ্ছা, তা কি নাম তোমার? শকুন্তলা। এটা তোমার মেয়ে বুঝি? হুম। কি নাম তোমার? মিঠি। মিঠি? বাহ, ভারী মিষ্টি নাম। আচ্ছা, দাদা চেন ফ্যাক্টরিতে কাজ করে তো? হ্যাঁ। আমার দাদাও ওই ফ্যাক্টরিতে কাজ করে। তাই? হ্যাঁ। মন্দিরাদি, হ্যাঁ, নাও তোমার শ্যাম্পুর পাতা। ধার নিয়েছিলাম, ফেরত দিয়ে দিলাম কিন্তু। আরে বাবা রাখ না, নিয়েছিস তো বাবা দিদির কাছ থেকে, তা সেটা কি কেউ আবার ফেরত দেয়? আচ্ছা তুমি রাখো না, আমার যখন দরকার হবে আমি তোমার থেকে নিয়ে নেবো, ঠিক আছে? ওই তো বৌদি আমাদের পাশের ঘরেই এসছে, নতুন। হ্যাঁ, আলাপ করলাম, শকুন্তলা আর মিঠি। এ মিঠি, আমি কিন্তু খুব খেলতে ভালোবাসি। তোর পড়া শেষ হলে আমার ঘরে চলে আসিস, একসাথে খেলবো, ঠিক আছে? ঠিক আছে। আর আমাকে শুধু মিনতি দিদি বলবি না, শুধু দিদি বলবি, ঠিক আছে? ঠিক আছে দিদি। ওকে আগে স্নানটা করিয়ে দাও, বেলা হয়ে যাচ্ছে, বাচ্চা মানুষ। ঠিক আছে দিদি। আরে এই সাথী, বালতিটা সরা আর কাপড় কাচাটা একটু বন্ধ রাখ। হ্যাঁ দিদি, ঠিক আছে। দিদি তুমি নাও। হ্যাঁ গো দিদি, অনেকদিন পরে তাকে দেখলাম, আজ দুপুরেই তো সে এসেছিল না? হ্যাঁ, ওই বউ তো দুবেলা চাপকে রাখে, আর ওই মদের পয়সায় টান পড়লে আমার ঘরে এসে ঝামেলা শুরু করে। আর তুমি কি করলে, দিয়ে দিলে? কি করব বল, সবই আমার পোড়া কপাল। আমার কোনো সন্তান হলো না বলে লোকটা আবার বিয়ে করলো, আমিও কোনো বাধা দিলাম না। যাই হোক, একদিন তো ভালোবেসে বিয়ে করেছিলাম। কেঁদো না দিদি, চোখের জল মোছো। ভগবান ভগবান আমাকে সব দিয়েছে, শুধু একটা সন্তান। কেঁদো না দিদি, সন্তান তো সবার ভাগ্যে থাকে না, কিন্তু আমার বাবা আর দাদারা খুব ভালো, তারা রোজ খোঁজ নেয়, টাকা পয়সা পাঠায়, আর তাই দিয়েই আমার চলে যায়। এটাই বা কম কিসের দিদি? বাপের বাড়ির ভাগ্য এত ভালো পাওয়া সবার ভাগ্যে জোটে না গো। স্বামীর ভাগ্য পাওনি তো কি হয়েছে, দাদাদের ভাগ্যটা তো পেয়েছো। কিন্তু তাতেও সমস্যা মিটল না। সকাল বিকেল এ বাড়ির পরিবেশ অসহ্য হয়ে উঠছিল। একদিন অরণ্য কারখানা থেকে ফিরে নিজের কানে সে সব শুনল। আমিও আর ধৈর্য রাখতে পারছিলাম না। এ কি, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? কি গো, কি হয়েছে? কারখানায় গন্ডগোল, জানি না এভাবে কদিন চলবে। এক গ্লাস জল খাও। সে কি, কি হবে তাহলে? জানি না। মিনতি, দরজাটা খোলো। আরে ডার্লিং, আমি এসে গেছি, দরজাটা খোলো। মাই ডার্লিং, দরজাটা খোলো। অসহ্য, কি হলো? কি জঘন্য পরিবেশ। কি যে করে লোকটা, কে জানে। সারাদিন কোনো চাকরি নেই, বাকরি নেই, সারাদিন মদ খাচ্ছে আর বউটার উপর অত্যাচার করে যাচ্ছে। শুধু দরজায় লাথি মারছে, সেই দুপুর থেকে চলে যাচ্ছে। অসহ্য। কেন আশেপাশের লোক কেউ কিছু বলেনি? কে বলবে? 4-5 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মজা দেখছে। উফ, এখানে এরকম পরিস্থিতিতে থাকা যায় নাকি? তাহলে কি করবে? তাহলে কি আবার করবে? কাল থেকে একটা নতুন বাড়ি দেখো। এখানে থাকলে মেয়ে মানুষ করা যাবে না। বলাটা না খুব সোজা। কত টাকা সেলামি দিতে হবে জানো? 2000 টাকা নিচে একটা সেপারেট ঘর পাওয়া যাবে? দেখলে তো, এই ঘরটা খুঁজতে গিয়ে পায়ের শুকতলা হয়ে গেল। কিন্তু কিন্তু তোমাকে তো খুঁজতে হবে, এখানে তো এইভাবে থাকা যায় না। তা আমি কি করব? এত কম টাকা এর থেকে ভালো ঘর পাওয়া যায়? তুমি তো বলেই খালাস। যদি পাওয়া না যায় তাহলে বিয়ে করেছিলে কেন? তুমি বসো, চা করে আনছি। মাম, মাম, ওঠো ওঠো বাবা, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। সুজি দিই, সুজিটা খেয়ে পড়তে বসতে হবে তো। ওঠো ওঠো তাড়াতাড়ি, বাবা এসে গেছে তো, উঠে পড়ো।
বাবা এসছে? বাবা কোথায়? বাবা হাত পা ধুতে গেছে। কি মজা কি মজা। অরণ্যের সঙ্গে প্রেম করার দিনগুলো ছিল আমার জীবনে মুক্ত হাওয়া। জীবনে অনেক কিছুরই শখ ছিল জানো, কিন্তু এই অসময়ে বাবা মরে গিয়ে না সব কেমন ঘেটে গেল। সেই জন্যে এখন মনে হয় সময়ের কাজ সময়ে করতে হয়। এদিকে আমার বাড়িতে তো পাত্র দেখা শুরু হয়ে গেছে। দাদার এর মধ্যে অনেকগুলো ছেলে সম্বন্ধ নিয়ে চলে এসেছে। কেন তুমি বাড়িতে বলনি? আকাশ থেকে বললি চ্যাটার্জি বংশের মেয়ে অব্রাহ্মণের ছেলেকে প্রেম করে বিয়ে করছে, বাড়ি থেকে যেন মেনে নেবে। অব্রাহ্মণ, আচ্ছা এখনো এসবগুলো নিয়ে কেউ মাথা ঘামায়? কি অব্রাহ্মণ, ধর্ম, কাস্ট এসব নিয়ে এখনো প্রেম হয়, বিয়ে হয়? তোমার যা মন চাইছে তাই করবে। ব্যাপারটা হচ্ছে যে আসলে তোমাকে আমি এটা বলতেই পারি যে তুমি এক কাপড়ে চলে এসো, কেননা আমার বাড়িতে আমি এটা অলরেডি বলে রেখেছি। আর মাকে বলেছি যে একটা মেয়েকে আমি ভালোবাসি, তাকেই বিয়ে করব, সুতরাং সেরকম প্রবলেম হওয়ার কথা নয়। মা কি বললো? মা বলল, বাবা তুই তো অনেক বড় হয়ে গেছিস, তা দেরি করে কি লাভ, তাড়াতাড়ি গিয়ে বৌমাকে বাড়িতে নিয়ে চলে আয়। তাহলে আমার কিসের প্রবলেম? প্রবলেম সেটাই তো আসল ব্যাপার। প্রবলেমটা তো আর সেসব নয়। আমার যেটা প্রবলেম সেটা ব্যক্তিগত। আসলে কারখানার মাইনেতে আর কটা টাকা পাই, একটা প্রমোশন না হলে না সংসার চালানো খুব মুশকিল। এদিকে আমার বাড়িতে তো পাত্র দেখা শুরু হয়ে গেছে। দাদার এর মধ্যে অনেকগুলো ছেলে সম্বন্ধ নিয়ে চলে এসেছে। সরি একটু দেরি হয়ে গেল বাবা, রাস্তা যা জ্যাম। এত রাগের কি আছে, বললাম তো সরি। একটা গুড নিউজ আছে। কি? কি শুনলে না? চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। আমার প্রমোশন হয়ে গেছে। বাহ, কত টাকা বাড়লো? কত টাকা বাড়লো তা ধরো 1000 খানেক তো হবেই। দারুণ ব্যাপার তো। সুতরাং ম্যাডাম আর কোনো চিন্তা নেই। এইবার আমরা গিয়ে বিয়ের পিঁড়িতে বসে পড়িব। শোনো, সোজা যাব, গিয়ে আমাদের বিয়ের প্রপোজাল তোমার বাড়িতে গিয়ে দেব। দেওয়ার পরে সামনে যে আসবে তাকে হুট আউট করে দেব, কোনো বাধা মানব না, কারণ আই লাভ ইউ। কিন্তু আমার যে বড় টেনশন হচ্ছে। আবার কিসের টেনশন? কিসের টেনশন? আমার দাদা। মানে সত্যি তুমি না দাদা দাদা দাদা। এই শোনো, তোমার দাদার কাছে না আমি নিজে যাব। ইয়েস, গিয়ে তোমার দাদার সামনে গিয়ে আমি সোজা বীরের মতো হাঁটু মুড়ে বসবো, দিয়ে বলবো, শুনুন আমি আপনার বোনকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বাধা দেবেন? আমার মনে হয় না তিনি ওই কম্মটি করবেন। সুতরাং চলো, এনজয়। খুশি তো? মনে মনে রচে মামা
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাপাল সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাপাল সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। দাদা বৌদি যে কারোর সঙ্গে আমাকে চাপিয়ে দিয়ে নিজেদের দায়িত্ব থেকে নিষ্কৃতি পেতে চাইছিল, সেটা আমি ভালোই বুঝেছিলাম। শোন, একটা কথা মনে রাখিস, আমরা এই বিয়েতে নেই, আমাদের কারোর মত নেই। যদি পরে কোনো সমস্যা হয় আমাদের কিন্তু দোষারোপ করবি না। আর আমি মনে করব আমার কোনো দিন কোনো বোন ছিল না। দাদা দাদা তুমি একবার ওর সাথে কথা বলে দেখো, তারপর তুমি যা বলবে আমি মেনে নেব। ও কিন্তু সত্যি খুব ভালো ছেলে। তুই আমাকে শেখাতে আসছিস? সামান্য একটা কারখানার ওয়েল্ডার, ও কি তোকে মহারানি করে রাখবে? ওদিকে মা চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে যাচ্ছে। আমি আমি কি করব বলো তো? আমি আমি যে ওকে খুব ভালোবাসি। ভালোবাসিস? খুব ভালো কথা। পয়সা না থাকলে দেখবি তখন ভালোবাসা জানলা থেকে উড়ে পালাবে। দাদা এখন আমার পক্ষে পিছিয়ে আসা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি আছি, সুবোধ আছে, আমরা সবাই আছি তোর সাথে। তুই শুধু একবার ডিসিশন দে। না দাদা, এটা সম্ভব নয়, আমার পক্ষে আর সম্ভব নয়। যদি যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তখন? তাহলে কি ধরে নেব? এটাই তোর শেষ কথা? ঠিক আছে। ওর নানান ঘাত প্রতিঘাতে দিনে দিনে অরণ্য কেমন পাল্টে গেল। অল্প কিছুতেই রেগে যেত, আমার সঙ্গেও কথায় কথায় ঝগড়া করে। একদিন এক গ্লাস জল খাও। বসো। বাবা বাবা লজেন্স এনেছো? হ্যাঁ, দিনটা শুধু লজেন্স আর লজেন্স খেয়ে পেট ভর্তি কৃমির বাসা বানাও, আর আমি ডাক্তারের কাছে ছুটি। ওরকম দাঁত মুখ খিচিয়ে বলছো কেন? এই কথাটা তো একটু ভালোভাবে বলা যায় নাকি? না, বলা যায় না। দিনরাত এখানে যাব ওখানে যাব, বাড়ি খুঁজবো, লজেন্স আনবো, বলা যায় না। তো বাড়ি খুঁজবে না তো কি করবে? এখানে থাকলে তোমার মেয়েই বকে যাবে। যাবে তো যাবে, আমার কি? তুমিও পার পাবে ভেবো না, তোমাকেও ধরবে। এত এত মেজাজ কিসে? এত মেজাজ কিসে তোমার? হ্যাঁ, এত মেজাজ কিসে? অভাব সব সংসারেই থাকে। ধরো, তার জন্য একটা বাচ্চা মেয়েকে এভাবে বলতে আছে? আমার জীবনটা তো শেষ হয়েই গেছে, নতুন করে আর কি হওয়ার আছে? তোমার জীবন শেষ হয়ে গেছে, তাহলে আর এখানে আছো কেন? যা চলে যাও, বাবের বাড়ি চলে যাও, গিয়ে ওখানে দুধে ভাতে থাক। যাও, যত সব। যদি যাওয়ার হতো তাহলে চলেই যেতাম। তুমি কাঁদছো? না না বাবা, তুমি মিনতি দিদির ঘরে গিয়ে একটু খেলো গিয়ে। হ্যাঁ না মা, আমি তোমার সাথে থাকবো। ঠিক আছে,
আমরা পরে একটা জায়গায় বেড়াতে যাব, হ্যাঁ? আর তোমাকে বিকেলবেলা একটা লজেন্স কিনে দেবো। এখন তুমি মাঝে মধ্যে এরম রেগে যায় কেন? বাবার কারখানায় তো খুব গন্ডগোল চলছে, তাই জন্য। কারখানায় গন্ডগোল চলছে মানে? মানে দু শ্রেণীর সাথে ঝামেলা চলছে, বুঝেছো? তোমাকে অত কিছু বুঝতে হবে না, যাও এখন তুমি খেলতে যাও। মিনতিদির ঘরে যাও, গিয়ে খেলো, যাও। আচ্ছা মা। পরে আমি তোমাকে লজেন্স কিনে দেবো, হ্যাঁ? যাও যাও। বৌদি, হ্যাঁ কে? এই যে বৌদি, ধরো মিঠির জন্য আনলাম, ও খেতে ভালোবাসে তো তাই। ও তো তোমাদের ঘরেই গেল। হ্যাঁ, বাবা আছেন ঘরে, ও হয়তো বসে আছেন। এসবের কি দরকার ছিল? না না, ঠিক আছে। অফিস থেকে ফেরার সময় আমার বাবা আমার জন্য আনলেন, তাই আমি ওর জন্য একটু আনলাম। তোমার মা? মা এই 3 বছর হলো মারা গেছেন। সরি গো, তোমার মনে বোধহয় দুঃখ দিয়ে ফেললাম। না ঠিক আছে, যদি মা থাকতেন তাহলে এতদিনে হয়তো আমার বিয়েটাও হয়ে যেত। আচ্ছা ছাড়ো, ওসব কথা নয় পরে হবে, আমি এখন আসি ওর সাথে খেলে গিয়ে। আমি আসছি, হ্যাঁ, পরে কথা হবে। শুনছো? বলছি চাল ডাল মাছ সবকিছু শেষ হয়ে গেছে, সবই আনতে হবে। হ্যাঁ, বলছি যে মাসের তো শেষ হয়ে গেল, সব কিছু যদি একটু অল্প অল্প করে আনি, কদিন একটু ম্যানেজ করে নাও না। ঠিক আছে, তবে মিঠির দুধটা আনতে ভুলে যেও না। হ্যাঁ, বাকি সব তোমার পয়সা বুঝে নিয়ে এসো। এ কি, কালকে দুটোই লজেন্স এনেছিলাম, তা মিঠিমা এই নাও, কালকে তোমাকে দিতে ভুলে গেছি, এই নাও ব্যাগে ঢুকিয়ে দাও। তোমাকে তোমাকে বেশ কিছুদিন ধরে খুব অন্যমনস্ক লাগছে, কি হয়েছে গো তোমার? না তো, কালকে আসলে ওকে এমন বকলাম, তার জন্যই ভুলে গেছি। আমার সোনা মা, আমার সোনা মেয়ে, কালকে বকেছিলাম, ওই জন্য আজকে লজেন্সটা দিলাম। হ্যাঁ, টিফিনে খেয়ে নেবে, চলো। আসার সময় সবকিছু নিয়ে এসো কিন্তু বাজার থেকে, আমি তোমাকে ব্যাগটা দিই। হ্যাঁ, ব্যাগটা দাও, আমি জুতো পরছি, বাইরে নিয়ে এসো। এসো, এ নাও ব্যাগটা নাও, দুধটা আনতে কিন্তু ভুলবে না। মাম, টিফিনটা কিন্তু খেয়ে নেবে। বাই মা। বাই বাই। চলো। অরণ্যর কারখানার অবস্থা দিনে দিনে খারাপ হতে লাগলো। প্রায় অরণ্য রাত করে বাড়ি ফিরত, মেজাজটাও ভালো থাকতো না। ঘুমিয়ে পড়ো বাবা, অনেক রাত হয়েছে, কাল সকালে উঠতে হবে তো, স্কুল যেতে হবে তো। মা, বাবা এলে বলবে যে আমার অঙ্ক খাতা ফুরিয়ে গেছে, আর বলবে পেন্সিল আনতে। মা, বাবা এখনো এলো না কেন? আসবে বাবা, কাজের চাপ আছে তো তাই দেরি হচ্ছে। তুমি ঘুমিয়ে পড়ো, কাল সকালে স্কুল যেতে হবে তো। ঘুমো ঘুমাও ঘুমাও, শোনা আমি, ঘুমিয়ে পড়ো। কি গো, এত দেরি হলো কেন? আরে আর বলো না, কারখানায় ভীষণ গন্ডগোল। ওই ইউনিয়নের একজন চুরি করেছে, মালিক পক্ষ তাকে ইয়ে করে দিয়েছে, ছাঁটাই করে দিয়েছে। ব্যাস, কাল থেকে ধর্মঘট। সে কি গো, কি হবে তাহলে? কি আবার হবে, মালিক পক্ষ ব্যবসা গুটিয়ে চলে যাবে, আর আমরা বুড়ো আঙুল চুষবো, আর কি হবে? এ বাবা, এতগুলো শ্রমিক বেকার হয়ে যাবে? বেকার হয়ে যাবে, বেকার হয়ে যাবে, হয়ে যাবে, তাতে মালিক পক্ষর কি এসে গেল? মালিক পক্ষ তো চাইছিলই এটা, বুঝতে পেরেছো? কেন যে মরতে মামার কথাতে এই কারখানায় জয়েন করতে গেলাম। এর থেকে অনেক ভালো ছিল একটা স্বাধীন ব্যবসা করা। ফালতু ঝামেলা। হাত পা ধুয়ে না, আমি খাবার নিয়ে আসি। তুমি বুঝতে পারছো না কি যে হবে কাল থেকে, কে জানে। কিছু ভালো লাগছে না। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। আরে তুমি এটা বুঝতে পারছো না, মালিক পক্ষ তলে তলে এটাই চাইছিল, ওরা একটা ছুতো খুঁজছিল শুধু। ফ্যাক্টরি বন্ধ করে দেবে? কত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, হাজার হাজার ফ্যাক্টরি লাট খেয়ে পড়ে আছে, ঝাঁপে লাঠি পড়ে গেছে, তালা তালা। ইউনিয়ন কি বলছে? ইউনিয়ন আবার কি বলবে,
7 দিন সময় চেয়েছে। 7 দিনের মধ্যে যদি ওই ছেলেটাকে ওরা চাকরিতে বহাল করে তাহলে ভালো, না হলে ম্যানেজমেন্টের বিরুদ্ধে লাগাতার স্ট্রাইক শুরু হয়ে যাবে, আর আমরা বসে বসে আর কি করব। দাও দাও জল দাও। হাত পা ধুয়ে নাও, আমি নিয়ে আসছি। আমার পয়সায় খাবি আর আমাকে এই দরজা বন্ধ করে রাখবি। খোল সারাদিন ধরে চেঁচা, গালাগালি দে। দরজা খোল, খোল দরজা খোল, খোল দরজা খোল। দাও জলটা দাও। হ্যাঁ দিচ্ছি। আশেপাশের প্রতিটি মানুষ যেন আমাদের দিকে চেয়ে থাকতো। আমাদের সুখ, আমাদের দুঃখ ওদের জীবনেও প্রতিফলিত হতো। এক এক সময় সেটা ভালো লাগলেও এক এক সময় সেটা অসহ্য মনে হতো। অন্যের সাংসারিক ব্যাপারে নাক গলানোটা এদের স্বভাব হয়ে দাঁড়িয়েছিল। শোনো না, শুনলাম নাকি দাদার কারখানা স্ট্রাইক। হ্যাঁ, তাহলে তো বড় মুশকিল হলো ভাই। কি করে চলবে? যা দিনকালের অবস্থা, একটা সংসার চালাতে তো হিমশিম খেতে হবে। জমানো টাকা যা আছে তাই দিয়ে এখন চালাতে হবে। সে আর কদিন ভাই, একটা কারখানা বন্ধ হয়ে গেলে কতগুলো মানুষ না খেয়ে থাকবে। যাকে ওকে তুমি স্নানটা আগে করিয়ে দাও। একটা সুখবর আছে মন্দিরাদি। কি রে মিনতি? ওর ডিভোর্সটা হয়ে গেছে, এবার আমরা বিয়ে করব। এই পরের মাসে বিয়ে। বাহ, এ তো খুব আনন্দের খবর। আর সুবল তো বেশ ভালোই ব্যবসা করে। হ্যাঁ, ফুলের ব্যবসা আছে, দোকানও আছে একটা। হ্যাঁ হ্যাঁ, তোরা সুখী হ, ভগবানের কাছে প্রার্থনা করি। আমাদের তো আর কপালে সুখ জুটলো না। ম্যানেজমেন্টের ছাঁটাই নীতির বিরুদ্ধে ধর্মঘট চলছে, চলবে, চলছে, চলবে। এই নীতি আমরা মানছি না, মানবো না, মানছি না, মানছি না। ম্যানেজমেন্টের ছাঁটাই নীতির বিরুদ্ধে ধর্মঘট চলছে, চলবে, চলছে, চলবে। এই নীতি আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ম্যানেজমেন্টের ছাঁটাই নীতির বিরুদ্ধে ধর্মঘট চলছে, চলবে, চলছে, চলবে। এই নীতি আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। নতুন কিছু শুনলে দাস? না না, এই যত সব ধান্দাবাজদের ভিড়, শুধু এরা বড় বড় মুখে কথা বলে, শ্রমিক স্বার্থ করে, আর ওই নিজেদের লোকের স্বার্থ ছাড়া এরা কিছু বোঝে না। তুমি ভাবো, একটা লোক চুরি করছে, চুরি করে সাসপেন্ড হলো, তাকে ইউনিয়ন ব্যাক করে যাচ্ছে, তার পিছনে দাঁড়াচ্ছে না। আর এই বুঝলে অরণ্য, এই সাসপেন্ড হওয়া মানিক চৌধুরী, ওর নাড়া অনেক ওপরে বাধা আছে, আবার খুঁটির জোরও বেশ। এটাই হচ্ছে আসল কথা। ঘটনাটা যদি তোমার আমার হতো, আমাদের পিছনে ইউনিয়ন দাঁড়াতো? কোনোদিনও দাঁড়াতো না, কোনোদিনও ধর্মঘটও করতো না। ঠিকই বলেছ, একদম ওই ঠকবাজদের দল। যাক, এসব কথা আবার বেশি জোরে বলবো, সব দাঁড়িয়ে আছে, শুনতে পাবে, তখন আমাদের নামে গিয়ে লাগিয়ে দেবে। ঠিকই বলেছ, চলো এগো, কাল নয় আবার আসা যাবে খন। হ্যাঁ, আর কি, আবার এসে কাল ধর্নায় বসতে হবে। চলো চলো। ফালতু, সব ফালতু। বিপদে আপদে শ্বশুরবাড়ির লোকরা দেখবে না তো কে দেখবে শুনি? কতবার করে বলছি, মিটিকে নিয়ে একবার বাপের বাড়ি যাও, তা না? ও বাড়িতে গেলে আমি একবেলাও টিকতে পারবো না। কেন টিকতে পারবে না? কেন কেন তুমি জানো না নাকি? বাড়ির সবার অমতে তোমাকে প্রেম করে বিয়ে করেছি, দাদাদের তো দায়িত্ব শেষ। আর আর তুমি কোন মুখে বলছো গো ওই বাড়িতে গিয়ে সাহায্য চাইতে? তুমি কিছুই পারবে না। তুমি বেলগাছিয়ায় গিয়ে থাকতে পারবে না শ্বশুর বাড়িতে, তুমি দমদমে বাপের বাড়িতে থাকতে পারবে না, এখানে থাকতে পারবে না, তো পারবেটা কি শুনি? তুমি ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? বেশ করছি। আমি বাধ্য হয়ে বাপের বাড়ি ছুটে গেলাম। দেখলাম মা প্রায় শয্যাশায়ী। কেমন আছো মা? ভালো নেই রে, একটুও ভালো নেই। বিছনা ছেড়ে উঠতেই পারি না, ডাক্তার আসছে, চলছে ওই রকম। কতদিন পরে এলি, আমার কথা কি একটুও মনে পড়ে না তোর? তোমরাই তো আমাকে পর করে দিয়েছো। ওসব কথা আর শুনিস না।
এখন কি এই সংসার আমার কথায় চলে রে? সব চলে সমীরের কথায়। যাক, হ্যাঁ রে, জামাই, আমার মিঠিমা সব ভালো আছে তো? ভালো নেই গো, একটুও ভালো নেই। ভালো থাকবে কেমন করে? অরণ্যর কারখানা তো লক আউট। তাই নাকি? পই পই করে তখন বলেছিলাম মা যে এই বিয়ে করিস না, কারোর টাকা না থাকলে ভালোবাসা জানলা থেকে পালায়। আজ দেখ কি অবস্থা তোর। আহ সমীর, ওসব পুরনো কথা আর তুলিস না। তোকে কি অরণ্য পাঠালো যে যাও দাদার থেকে টাকা নিয়ে এসো? আমার কারখানা স্ট্রাইক। আমি এসেছি মাকে দেখতে। হ্যাঁ, তাই দেখে যা, একটা টাকাও সাহায্য চাইবি না। কেন, যেদিন থেকে সম্পর্ক শেষ হয়ে গেছে আমি মেনে নিয়েছি আমার বোন নেই। আমাকে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ দাদা? মানুষের আপদে বিপদে আত্মীয় স্বজনরাই পাশে এসে দাঁড়ায়। হ্যাঁ দাঁড়ায়, নিশ্চয়ই দাঁড়ায়, তবে সে যদি বাড়ির লোকের মতামত নিয়ে চলে। নিজের ইচ্ছাতে বিয়ে করলে কেউ পাশে দাঁড়ায় না। খাদে ঝাঁপ দিলে বা আগুনে হাত দিলে সে তো মরবেই। আমার এইসব আর ভালো লাগে না। কেন যে ভগবান বাঁচিয়ে রেখেছে। মা, আমি আসি মা। হ্যাঁ যা, একবার আমার নাতনিটাকে দেখিয়ে নিয়ে যাস। তুমি ভালো থেকো মা, তুমি ভালো থেকো। দাদাও আমার অবস্থার সুযোগ নিয়ে দু চার কথা শুনিয়ে দিল। মনে মনে ভাবলাম, নিজের পেটের মেয়ে হলে তুমি এমনটা বলতে পারতে। সবই পরিস্থিতির শিকার। আমার হয়তো কপালটাই খারাপ। অরণ্যের এক পুরনো বন্ধু শারনের সাথে দেখা হয়, হঠাৎই তাকে বাড়িতে নিয়ে আসলো। প্রথম দেখাতেই আমার কেমন অস্বস্তি শুরু হলো। শারনের চাহনিটা আমার ভালো লাগলো না। শকুন্তলা কোথায়? দেখো কাকে ধরে এনেছি, দেখো। আয় 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 আয়। ও নাইস। ও হচ্ছে, বস বস বস। ও সরি বৌদি, একটু রিল্যাক্স করে বসি তো। ও আমার অনেক পুরনো বন্ধু, আমরা কলেজে একই সঙ্গে পড়তাম, তবে ও আমার 2 বছরের জুনিয়র ছিল। তবে তোমার জানার কথা নয়, কেননা আমাদের বিয়ের আগেই ও বম্বে চলে গেছিল। ওখানে বিশাল ব্যবসা করে। নমস্কার বৌদি। নমস্কার। আমার নাম সায়ন। পুরনো বন্ধুত্ব, রাস্তায় দেখা হলো তাই টেনে নিয়ে এলো, চলে এলাম। এই যাও, একটু চা করে আনো। আরে বৌদি বসুন না বসুন না, বিয়েতে তো আসেনি, একটু আড্ডা মারি না। আচ্ছা বৌদি জব টপ করছে না হাউস ওয়াইফ? হ্যাঁ ওই এখানেই বাড়িতেই। হ্যাঁ তুই কি যেন বলছিলি, তোর লেদারের ব্যবসা? না না না, গার্মেন্টস, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, বিদেশে যেতে হয়। ও আর ভালো লাগছে না বুঝলি, ভাবছি এখানেই সেটেল হব। আচ্ছা। কি বৌদি, এখানে সেটেল হওয়া ঠিক তো?
বাইরে না থেকে। এই তুমি যাও, একটু চা করে আনো। হ্যাঁ তোমরা বসো, আমি চা করে হ্যাঁ। নিয়ে আসছি। মিনতি, মিনতি, হ্যাঁ দিদি বলো। বলছি ওর এক বন্ধু এসেছে, চা করব, ঘরে চিনি নেই, তোমার কাছে আচ্ছা আচ্ছা চিনি- তুমি দাঁড়াও, আমি আনছি। এ নাও ধরো। আচ্ছা। তোমার কাছে কি বলে? আরে না না ঠিক আছে। এই এলাকাতে এসি, তোরও কথা সত্যি তুই পাল্টালি না। তারপরে বম্বেতে তুই কোথায় আছিস বললি? ওই জুহু বিচের সামনে। জুহুর সামনে? আচ্ছা, বউ তো আচ্ছা, আছে। আচ্ছা। তুই আজকাল কি করছিস? আমি একটা ওই বা কাজ করি, একটা ওই মানে কারখানা। আরে আমি চলে এসেছি না, সব হেল্প হয়ে যাবে। ঘরটা তো রং টং করাবি কি না? হ্যাঁ, একটু টাকা পয়সা হলে ইচ্ছে আছে, দেখা যাক। হ্যাঁ করি নে করি নে। আসলে বুঝিস তো, সবই হচ্ছে অর্থের সঙ্গে যুক্ত। হ্যাঁ তা এই অবস্থায় এখন এই বউটা তো বেশ করেছিস। বউটা কি বলিস না, সত্যি পাল্টালি না একটু কথাবার্তা। এই তো আমাদের হ্যাঁ, বৌদি এই তো। চলে এসছে। নেব? তো ছেলে না মেয়ে? মেয়ে। তোর মেয়ে কোথায়? কোথাও আছে, এই পাশের ঘরে গেছে বোধহয়। আচ্ছা বৌদি, এটা একটু ধরবে না? ধরো, এটা ধরো, রেখে দাও, আর খাবো না। এটা রাখুন। আরে হঠাৎ চলে এসেছি, কিছু তো কিনতে পারিনি। না না মেয়েকে কিছু এত কিনে টাকা- দেবেন, সামথিং না, না, নাইস। না, কাম অন কাম না, অন না, কাম অন না। কাম অন বৌদি। আচ্ছা ঠিক আছে, রাখো রাখো রাখো, দিচ্ছে, রাখো না। আমার ধারণায় দৃঢ় হলো, সময়ে অসময়ে শারনের আসা যাওয়ারও উৎপাত শুরু হলো। গণেশায় তুমি কি খাবে? তোমার খিদে পেয়েছে? তুমি লাড্ডু খাবে? আমি তোমায় লাড্ডু দেব। কাঁদে না কাঁদে না, একদম কাঁদে না, একদম কাঁদে না, একদম কাঁদে না। কে কে? বৌদি আমি শারন। অরণ্য আছে? হ্যাঁ ও তো বেরিয়েছে। ও আচ্ছা। হ্যাঁ আসুন, বসুন। কেমন আছেন মোদি? চলে যাচ্ছে। এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। বাহ, বেশ কিউট দেখতে তো। আপনার মেয়ে বুঝি? বাবু, কি নাম তোমার? মিঠি। বাহ, নামটাও কিউট। আপনি দিয়েছেন বুঝি? কেন বলুন তো? আপনার মতো একটা সুন্দরী কিউট মহিলা এরকমই তো একটা নাম দেবে। বাই দ্য ওয়ে, এই চকলেটগুলো ওর জন্য। এসব নাও। কেন? আমাদের ঘরে এসব মানায় না। আরে ক্যাডবেরিজ তো, খালি হাতে আসবো। বাই দ্য ওয়ে, অরণ্যম একদিন একটা চাকরির কথা বলছিল। কারখানাটা নাকি বন্ধ হয়ে গেছে, তো আমি ব্যবস্থা করেছি একটা কাজের জন্য। চা খাবেন? না বৌদি, আজকে আর চা খাবো না, অন্য একদিন আসবো। বাই দ্য ওয়ে, অন্য একদিন এসে দেখা করবো। অরণ্যমকে বলবেন কিন্তু। আজ আসি বৌদি, বাই বাবু। এক অজানা আশঙ্কায় আমি সবসময় কাটা হয়ে থাকতাম। আমার টেনশন ছিল অরণ্যকে নিয়ে। কারখানার ঝামেলায় ও কেমন পাগলামি শুরু করলো। কাজ হারানোর ভয়ে ও কেমন পাল্টে গেল। এই পাল্টে যাওয়াটা একদিন চরমে পৌঁছালো। কই গো, দাও চাটা দাও। আসছি গো, আসছি।
নাও ধরো। তেল শেষ হয়ে গেছে, তেল আনতে হবে। হ্যাঁ, তো আগে বলোনি কেন? এই তো এখনই হলো। একটা কথা জিজ্ঞেস করবো? বলো। কাজটা কিসের গো? কাজটা আসলে এক কন্ট্রাক্টরের আন্ডারে। এখন ওই 1,008 টাকা মাইনে দেবে, পরে বাড়াবে, পাকা হয়ে গেলে আরও বেড়ে যাবে। আমি যেটা ভাবছি, দেখো শারণ তো আমার পুরনো বন্ধু, কে এরকম উপকার করে বলো তো? দেখা হলো, বাড়িতে এলো, একটা চাকরি দিয়ে দিল আমাকে। সত্যি ছেলেটার না কোনো জবাব নেই। তুমি যাই বলো আর তাই বলো, তোমার ওই বন্ধুর চাউনিটা না আমার একটু ভালো লাগছে না, বড্ড গায়ে পড়া। হ্যাঁ দূর, বড় লোকের ছেলে, ওদের ওরকম একটা কোথায় থাকে? বম্বেতে থাকে। আরে ওরকম তোর ফালতু ব্যাপারে মাথা ঘামিও না। শোনো, আমি মাইনেটা পাওয়ার পরে ওকে একদিনকে ডাকবো দুপুরবেলা, তুমি কিন্তু নিজের হাতে রান্না করে ওকে খাওয়াবে। সে তা নয় হবে। বাহ, চাটা ভালো হয়েছে। এই আমাদের মিঠি কোথায়? পড়তে বসেনি? ওই যে পাশের বাড়িতে মিনতি আছে না, ওর কাছে গেছে। এই না, এই 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 নামটা শুনলেই না আমার মটকা পুরো গরম হয়ে যায়। মিনুদির কাছে কেন সবসময় মিনুদির কাছে যায় কেন? তুমি কি জানো এর মধ্যে দুবার ওর অ্যাবর্শন হয়েছে? উফ, কি হচ্ছেটা কি? কি হচ্ছেটা কি? কার কি হচ্ছে তাতে তো আমাদেরও তো মাথা ঘামানোর দরকার না, নেই। এই সব ব্যাপারে আমার ঠিক আছে, এই আশেপাশের বাড়িতে এরকম পাঠাবে না। ছাড়ো না, আস্তে আস্তে আমাদের অবস্থাটা ঠিক হয়ে গেলে তখন আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাব, কি বলো? অবস্থাটা ঠিক হলে তো যাবই। একটা বেশ ছোট্ট একটা 2 কামরার ফ্ল্যাট, এখন তো সব চারিদিকে ফ্ল্যাট হচ্ছে। একটা বেশ সুন্দর পাড়া হবে, মিঠিকে একটা ভালো স্কুল, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেবো। হ্যাঁ, এভাবে বলো না, বড্ড ভয় করে। মিসেস চ্যাটার্জি, আপনি? আপনাকে দেখে হঠাৎ চিনতে পারলাম, তো অফিসের দিকেই যাচ্ছিলাম। তো আপনি কোথায়? মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি, ছুটি হওয়ার সময় হয়ে গেছে। প্রথমে আপনাকে দেখে চিনতে পারিনি, তারপর আপনার সুন্দর মুখটাকে দেখে কনফার্ম হলাম। কালকে তো আপনাকে বাড়িতেই দেখেছিলাম, বেশ লাগছিল আপনাকে। ইউ আর লুকিং মোর গর্জিয়াস। বন্ধু পত্নীর প্রশংসা করতে নেই, লোকে ভালোভাবে নেয় না। কে ভাববে? এখানে তো কেউ নেই, খালি আমি আর আপনি। তাছাড়া সুন্দরকে সুন্দর বলবো না, এতে লজ্জা কিসের? আপনার স্ত্রীও তো নিশ্চয়ই খুবই সুন্দরী, সে কোথায় থাকে? হ্যাঁ, সুন্দরী ছিল। ছিল মানে? কোথায় আছে? ডিভোর্স হয়ে গেছে। অ্যাকচুয়ালি বিজনেসের জন্য আমি খুব বিজি থাকতাম, তো আমার ওয়াইফ অন্য কারো কাছে চলে গেছে। ভালোই হয়েছে, আমি এখন ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? এই বয়সে আপনিও তো একটা বিয়ে করে নিতে পারেন, আর আপনি তো যথেষ্ট শৌখিন। এই বয়সে স্বাধীন কথাটা মোটেও ভালো লাগে না। বলছেন? কিন্তু সেরকম সঙ্গিনী পেতে হবে তো। আপনি ব্যবসার কাছে দেশে বিদেশে ঘুরে বেড়ান, একটা মেয়ে জোগাড় করা আপনার কাছে কোনো ব্যাপারই না। আমি আবার যাকে তাকে অ্যাপ্রোচ করতে পারি না, যাকে মনে ধরে তাকেই বলে দিই। যাকে, মেয়ে ছুটির সময় হয়ে গেছে, আমি আসি। হ্যাঁ আসুন, আসলে ওই অরণ্যের চাকরির ব্যাপারটার জন্যই তো যাচ্ছিলাম। আরে ওদের কন্ট্রাক্টর, ওরা আমার বন্ধু। আসলে বিপদের দিনে বন্ধু পাশে না দাঁড়ালে হবে? অ্যাকচুয়ালি বন্ধুর বিপদ মানে আপনারও বিপদ, তাই না? আসি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আসুন, কিন্তু মাঝে মাঝে আপনাকে ডিস্টার্ব করতে আসবো। অ্যাকচুয়ালি আপনার ওই হাতের চাটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, চলে আসবেন। চলি। নমস্কার।
কাজ হারানোর ভয়ে ও কেমন পাল্টে গেল। এই পাল্টে যাওয়াটা চরমে পৌঁছালো একদিন। আরে শারণ, আয় আয় আয়, বস বস। নমস্কার বৌদি। নমস্কার। তারপর বল। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভালো মা দেখা করে যাই। তা ভালো তো, খুব ভালো। তো কালকে তোর চাকরির প্রথম দিন? হ্যাঁ, কালকে প্রথম দিন। চা খাবেন তো? হ্যাঁ বৌদি, চা তো খাবেই, সঙ্গে টাটাও আনবেন। নিশ্চয়ই। এই সত্যনারায়ণের দোকান খুলে গেছে না? ঠিক আছে, তুই বস, আমি সত্যনারায়ণের দোকান থেকে ফার্স্ট ক্লাস গরম গরম সিঙ্গারা নিয়ে আস। ঠিক আছে, তুই চাটা করো। দাঁড়া বৌদি, একটু বসো না, একটু কথা বলি। আপনাকে না খুব সুন্দর দেখাচ্ছে, ইউ আর লুকিং ভেরি বিউটিফুল। এত সেজেছেন বৌদি? কোথায় আর সেজেছি, ঘরের শাড়ি, ওই একটু টিপ পরেছি, সিঁদুর পরেছি, আর চুলটাকে একটু ঠিকঠাক বেঁধে। এই জন্যই বাঙালি মেয়েদের আমার ভীষণ ভালো লাগে। কখনো নিজেকে আয়নায় দেখেছেন বৌদি? পরপুরুষের মুগ্ধ আয়নায়। কি করছেন নাকি? কি করছেন? কি করছেন? ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন আমাকে। জানোয়ার, বেরিয়ে যান শিগগিরই, বেরিয়ে যান এখান থেকে। উপকার করতে এসেছে, বেরিয়ে যান জানোয়ার। ইতর, বেরিয়ে যান। উপকার করতে এসছে, বন্ধুর উপকার করবে। কি হলো শকুন্তলা, কি হয়েছে? এই শারণে ভাবে চলে গেল কেন শকুন্তলা? তোমার বন্ধু চলে গেল, তুমি তো তাকেই জিজ্ঞেস করতে পারতে। না, আমি তো ওকে ডাকলাম, আমি চেঁচালাম, ওর নাম ধরে ডাকলাম, ও শুনলো না, ও চলে গেল। কি হয়েছে নাকি? তুমি ডাকলে তাও সাড়া দিল না। না, সাড়া দেবে কি করে? সুযোগ নিতে এসেছিল, সুযোগ নিতে এসেছিল। উপকারের নামে ও আমার গায়ে হাত দিয়েছে। ওর এত বড় সাহস! ও তোমার গায়ে হাত দিয়েছে? ও তোমার গায়ে হাত দিয়েছে বলে তুমি ওকে তাড়িয়ে দিলে? তুমি মানে তুমি এত বড় সর্বনাশ করে দিলে আমার। মানে 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 কি? তুমি তাড়ালে কেন ওকে? তুমি কি বলছো? আমি কি বলছি মানে? আমি ঠিকই বলছি, তুমি ওকে তাড়িয়ে দিলে। তুমি আমার কতখানি সর্বনাশ করে দিলে জানো? তোমার গায়ে যদি হাতই দিয়ে থাকে তাতে কি হতো? তোমার কি খুব ক্ষতি হয়ে যেত? হ্যাঁ, তোমার ক্ষতি হয়ে যেত খুব। কি তোমার গায়ে কি ফোসকা পড়ে যেত? তোমার গায়ে কালকে আমার চাকরিতে জয়েন করার কথা, আমার চাকরিটা আর থাকবে ভেবেছো? তুমি আমার সর্বনাশ করে দিলে। তোর নিকুচি করেছে এই সংসারে, নিকুচি করেছে। আমি সব ভেঙে রেখে দিয়ে যাব। আমার জীবনটাকে ধ্বংস করে দিয়ে তুমি তোমার এই সংসারের মুখে আমি লাথি মারি। তোমার কি হতো? তোমার সতীত্ব নষ্ট হতো। সতী, তুমি সতী নাকি? হ্যাঁ সতী, হ্যাঁ, তোমার হাজব্যান্ডের জন্য কিছু করতে পারলে না? তুমি হাজব্যান্ডের জন্য করলে তোমার কি ক্ষতি হতো? তোমার এই সংসারের মুখে আমি লাথি মারি। ভবিষ্যৎটাকে নষ্ট করে দিই। শকুন্তলা, ওঠো, এভাবে ভেঙে পড়ো না। সব সংসারেই এরকম হয়, আবার জোড়াও লেগে যায়। ওঠো শকুন্তলা। না দিদি, থাকুক, কাঁদো, তুমি কাঁদো। কাঁদলে তোমার মনটা হালকা হবে দিদি, কাঁদো। মায়ের কি হয়েছে? মা কাঁদছে কেন? কি হয়েছে মায়ের? মা কাঁদছো কেন মা? চলো মিঠি, চলো আমরা খেলতে যাই, চলো। আমার জীবনের আমি সব কথা জানালাম। এবার আমি কি করব? মৃত্যুকে বেছে নেব নাকি
আবার জীবন যুদ্ধে নতুন করে শুরু করব সংগ্রাম। অরণ্য আমাকে ছেড়ে চলে গেছে, জানি না ও কি করে কি করবে, কিন্তু কিন্তু আমি মিঠির কথা চিন্তা করে আমি শক্ত হলাম, লড়াই শুরু করলাম। লড়াই। আমি স্বাধীন ভারতের স্বাধীন নারী, আমি শকুন্তলা। Smoking causes cancer. ধূমপান ক্যান্সারের কারণ। ইন্দ্র, এই ইন্দ্র, কি রে, 9টা বেজে গেছে। ওঠ বাবা, ওঠ, তাড়াতাড়ি ওঠ, উঠে পড়। 9টা বেজে গেল তো, তুমি একটু আগে ডাকতে পারো না? 11টার মধ্যে কলেজ স্ট্রিট পৌঁছতে হবে। কেন, কোনো চাকরির ইন্টারভিউ আছে নাকি রে? হ্যাঁ, ওই একটা ছাপাখানা ম্যানেজারের পোস্ট, তাও আবার 9 জন ক্যান্ডিডেট, জানি না কি হবে। তাই? তাহলে আমি চাই তোর খাবারটা রেডি করে নে, তুই তাড়াতাড়ি নে, একটু পরেই তো আবার জল চলে যাবে। কলকাতা শহরে এমন বাড়ি দেখিনি ভাবের জন্য। দোতলার বাড়িওয়ালা যদি আমাদের দিকে, মানে এই ভাড়াটের দিকে যদি একটু চোখ চেয়ে দেখতো, তাহলে আর এমনটা হতো না। আরে সে বাড়িওয়ালা মৃত্যুঞ্জয় তো সেই একই কথা, দোতলার কলে জল ওঠে না, সে তো জানা কথা। কিন্তু তার জন্য একটা ব্যবস্থা তো করার দরকার। কেউ কিচ্ছু বলে না, আর এই পল্টনটা হয়েছে সেই রকম, সারাদিন চৌবাচ্চা থেকে বালতি বালতি জল নিয়ে গিয়ে ওপরে জমাচ্ছে। ওই মালকে ধরে না একদিন বাটাম দিতে হবে। আরে কলে যখন জল আছে তখন জল নিয়ে জানা বালতি বালতি করে, যখন জলটা চলে যায় তখন। আরে এই কথাটাই তো বাড়িওয়ালাকে বলতে হবে। মা, আমি ওনার সাথে কথা বলতে পারবো না। দেখা হলে চাকরি নিয়ে এমন জ্ঞান দেয় না, নিজের সরকারি চাকরি করে তো, বেকার গ্র্যাজুয়েট ছেলে দুঃখ বোঝে না। এখানে আসার পর একবার কথা বলেছিলাম। বাবা, ভালো। তুমি কেমন ভাই? তোমাকে আমি ওই তুমিই বলছি। ঠিক আছে ঠিক আছে। তা কি অফিস যাওয়া হচ্ছে বুঝি? হ্যাঁ, ওই আজকে অফিসে বড় সাহেবের জন্মদিন, বুঝতে পেরেছো? জমিয়ে খাওয়া দাওয়া হবে, সরকারের ইয়ে বলে কথা। আচ্ছা, তুমি কোথায় গিয়েছিলে ভাই? তেল আনতে। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। আচ্ছা স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো, সংকোচ করছো কেন, বলো। আমি আসলে ওই বিএ পাস করে 1 বছর হলো ওই চাকরি বাকরির চেষ্টা করছি। ও আচ্ছা আচ্ছা। কিছু হয়ে উঠছে না। হ্যাঁ, আপনি যদি একটু। না না মানে হবে না? না, কোথা থেকে হবে? সরকারের নীতি দেখছো না? হ্যাঁ, নো রিক্রুটমেন্ট। আর ওই বেসরকারি যদি কিছু আছে সেখানে তো আবার তদবির ছাড়া নো চান্স। তাহলে এখন কি করা যাবে? একটাই উপায়, ওই চাকরির জন্য হাপিত্তেশ করে না মরে ব্যবসা করো। জীবনে যদি বেঁচে থাকতে চাও, উন্নতি করতে চাও, তাহলে ব্যবসা করো। হ্যাঁ, এখন আসি, দেরি হয়ে যাচ্ছে, আসি। হ্যাঁ, তারপর থেকে ওনার সঙ্গ আমি এড়িয়ে চলি। এত টাকা মাইনে পায় কিন্তু তবুও কঞ্জুস, নালে বাড়ি ঘরদরের হাল এরকম করে রাখে। আচ্ছা বাদ দে, তোর তো আবার তাড়া আছে। যাই, আমি গিয়ে তোর রান্নার ব্যবস্থা করি। বাহ, আজও জল নেই।
রোজ রোজ বেশ ভালোই চলছে। এই যে মৃত্যুঞ্জয় বাবু। হ্যাঁ, এই আমায় বলছো ভাই? হ্যাঁ, আমি তো আগেই বলেছি, হ্যাঁ ওই চাকরি আশা ছেড়ে দাও, জীবনে যদি উন্নতি করতে চাও। থাক, আমি কোনো উন্নতি চাই না, আর আপনার উপদেশ শোনার জন্যও আপনাকে ডাকিনি। আমি জলের সমস্যা নিয়ে কথা বলতে চাই। দেখুন, এক ফোঁটা জল নেই, দেখেছেন? আমি একটু বাদে বেরোবো, ওই মেয়েটা তেল টেল মেখে চান করতে এসেছিল, আপনার চাকর পল্টন সব জল নিয়ে উপরে চলে গেছে। রোজ রোজ এই অশান্তি কিন্তু আমার ভালো লাগছে না। বুঝলাম, সহানুভূতি স্বাভাবিক, কিন্তু আই অ্যাম সরি। সরি, আসলে আমার কষ্টের ব্যাপারটা একটু ভাবো। হ্যাঁ, ওই ছেলে পুলে নিয়ে সংসার করি, ওই দোতলায় থাকি, জল ওঠে না। আসলে গোলমালটা কোথায় হচ্ছে বলো তো ভাই? হ্যাঁ, গোলমালটা কোথায় হচ্ছে? ওই আমরা কারোর জন্য কিছু ভাবি না, কাউকে নিয়ে চিন্তা করি না, সবাই ওই নিজের নিজের নিয়েই ব্যস্ত। আজ আসি, অন্য একদিন হবে আলোচনা। আসি। বাহ, অসাধারণ! সকাল সকাল এক গাদা উপদেশ দিয়ে চলে গেল। এই যে ইয়াং ম্যান, কোথায় যাওয়া হয়েছিল? এই একটু বাজার করতে গেছিলাম। ও হো, কাল আমি শুনলাম আপনি তো ভালোই দিয়েছেন। কাকে? কাকে আবার? আমাদের বাড়িওয়ালা মৃত্যুঞ্জয় বাবুকে। আর বলবেন না, এই রোজ না জল নিয়ে ক্যাচাল আমার আর ভালো লাগে। এই আপনার বাড়ির মেয়েটাও তো কাল চাট করতে পারলো না। ও তো আমার শালি মায়া, ওর মুখ থেকেই কাল সব শুনছিলাম। ভালো করেছেন। আমিও কয়েকদিন ধরে ভাবছিলাম এর একটা বিহিত হওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, বিহিত হওয়া দরকার না, সব সময় কিছু একটা বললেই জ্ঞান আর উপদেশ। দেখুন না, ওই চাকরটাকে দিয়ে বারবার উপরে জল তোলা না আমি বন্ধ করে ছাড়বো। হ্যাঁ, কালকে রাত 12টার সময় আপনাকে নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আমার স্ত্রী একটু অসুস্থ, আর্থ্রাইটিসের পেশেন্ট। আচ্ছা, বড় কষ্ট পায়, রাতে ঘুম হয় না। তাও আপনি যে এটা জব্দ করেছেন, সবাই আমরা খুশি। চলুন না আমরা একটু চা খাই। হ্যাঁ, আপনার সাথে তো আলাপ করাই হলো না। আসুন আসুন আসুন, বসুন। কই গো, কোথায় গেলে? দেখো আমি কাকে ধরে এনেছি। ও মা, আপনি? নমস্কার বৌদি। নমস্কার নমস্কার। আপনাদের সাথে তো ভালো করে আলাপই হয়নি। হ্যাঁ, সেই আসলে আমরা নিজেদের কাজে এত ব্যস্ত থাকি যে সকাল বিকেল দেখা হলেও দুদণ্ড যে একটু দাঁড়িয়ে কথা বলবো সেইটুকু সময় পর্যন্ত নেই। আর আপনি তো বাইরে বেরোনি না। আমি ভাই চিররোগী, দেখুন না কি এক রোগ বাঁধিয়ে বসেছি। দিনরাত শুধু ওষুধের ওপরেই থাকি। মায়া, আমাদের জন্য 2 কাপ চা দিয়ে যাও। দেখো ভাইয়া, আমার শালি বলে আমি বলছি না, বড্ড ভালো মেয়ে। বাবা মা কেউ নেই, তবে অভিভাবক বলতে এই আমরাই। আর আমি হলাম গিয়ে এই শালিবাহক। আপনি কিন্তু কাল খুব ভালো দিয়েছেন আমাদের ওই বাড়িওয়ালাকে। আসলে ওনার জ্ঞান না সহ্য হচ্ছিল। কি বলেন জানেন, ওনার নাকি জলের সমস্যার কথা আমরা বুঝি না, সেই জন্য আমাদের সমস্যায় পড়তে হবে, বুঝুন। আহা, তা ওনার কষ্টের কথা ভেবে আমাদের কি করতে হবে শুনি? কি আর করবেন, তেল টেল মেখে স্নান করতে যাবেন আর শুকনো চৌবাচ্চা থেকে ফিরে আসবেন। এতে চা এসে গেছে। দে দে, ওনাকে দে। তা কাল আপনি কি করলেন? আচ্ছা, আপনি ওকে আপনি বলছেন কেন? ওর তো বয়স খুবই কম। আপনিও বা আমাকে আপনি আপনি করছেন কেন? কেন বলবো না? না। আচ্ছা বেশ, তবে তুমিই বলছি। কাল আর স্নান করা হলো না তো? কি আর করব, শেষ পর্যন্ত ওই কুজোর জলেই কাজ সারলাম। কুজোর জলে আবার স্নান হয়? তোমাকে বোধহয় উনি চাকরি বা ব্যবসার ব্যাপারে কিছু বলছিলেন, তাই না?
সে কি, আপনি সেটাও শুনেছেন দেখি? না না, ওই মায়া বলছিল তাই শুনছিলাম। হ্যাঁ, আসলে ওই নিজে সরকারি চাকরি করেন তো, তাই ভেবেছেন আমি চাকরি খুঁজতে গেছি। উনি জানেন না আমি গ্র্যাজুয়েট, বিএ পাস। কিছুদিনের মধ্যে একটা চাকরি ঠিক পেয়ে যাব। এই তো কালকে একটা ইন্টারভিউ দিতে গেছিলাম, ভালোই হয়েছে মোটামুটি। পেয়েছি পেয়েছি, আমি যা চেয়েছিলাম তাই পেয়েছি। ওগো, ইন্দ্রজিৎ যে বিএ পাস, গ্র্যাজুয়েট। তবে বাবা, আমাদের একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ বেশ, তো বলুন না, আমার সাধ্যের মধ্যে যদি হয় নিশ্চয়ই নিশ্চয়ই করব। না ওই, আর তুমি ওনাকে খোলসা করে বলো না যা বলতে চাও। আরে ওই, তার মানে ওই মায়া তো ম্যাট্রিক পাস করেছে, তা ভাবছিলাম আর একটু পড়াবো। আর তুমি যদি দয়া করে একটু সময় দিয়ে ওকে পড়াশোনাটা দেখিয়ে দাও তাহলে খুব ভালো হয়। না সে, তার জন্য ভাই আমরা তোমাকে মান্থলি মাইনে দেব। আগে না। ও মানে পড়াবে না? না না, নারী শিক্ষা সে তো ভালো কথা, কিন্তু ওই যে বৌদি বললেন টাকার বিনিময়ে পড়াতে হবে, সেইটা আমার দ্বারা হবে না। হ্যাঁ, এমনি পড়িয়ে দেবো। ও মা, বাবা বাহ, আমি খুশি হলাম ইয়াং ম্যান। তোমার একটা প্রিন্সিপাল আছে, দ্যাটস গুড। কাল থেকে মায়ের তাহলে নতুন অধ্যায় শুরু হচ্ছে। বই কেনার নাম করে অনেকক্ষণ কাটালাম, এবার বাড়ি যাই। আরে এমনি এমনি তো কাটাইনি, প্রেম করে কাটিয়েছি। ধ্যাৎ, এতে লজ্জা পাওয়ার কি আছে? আমি তোমায় ভালোবাসি। ওহ, চিৎকার করছো কেন? আসলে তুমি তো জানো বাড়িতে দিদি অসুস্থ, আমার বাড়ি যাওয়া উচিত। ওফ, আবার সেই দিদি। আচ্ছা, আজকের দিনটা দিদি জামাইবাবুটা বন্ধ করো না। এরকম একটা সুন্দর মুহূর্ত শুধু আমার নাম করো, ইন্দ্র, ওকে? আমি তো সেটাই চাই। হ্যাঁ, তা আটকাচ্ছে কিসে? গরিবের সংসারে মেয়েদের অনেক জ্বালা। গরিবের সংসার বলছো কেন? মিস্টার হাজরা তো সকালবেলা বেরোয়, রাত্রিবেলা ফেরে, আমদানিপত্র তো মনে হয় ভালোই আছে। বাইরে থেকে দেখে ওরকম অনেক কিছুই মনে হয় জানো তো, না হলে কি আর এরকম একটা বাড়িতে আমাদের ভাড়া থাকতে হয়? দিদি অসুস্থ, মাসে মাসে ওষুধের খরচ, দিদির ছেলের হস্টেল ফিজ, সব মিলিয়ে আমি এই সংসারের বোঝা হয়ে আছি, তাই এত কাজ। আমাদেরও এখানে থাকার কথা নয় জানো। বালিগঞ্জে আমাদের একটা বাড়ি আছে, 4 ঘর ভাড়াটেও আছে, 1000 টাকা করে পাই মাসে। বাবা থাকাকালীন পরিচিত ভাড়াটা দিয়েছিল, বাবা চলে গেল, ব্যাস বাহ, ভাড়াটারও চক্ষু পাল্টি শুরু হলো। মামলা করেছি, অনেক টাকা খরচা, একটা চাকরির বড্ড দরকার। আমারও খুব স্বপ্ন ছিল জানো তো, পড়াশোনা করব, করে একটা ভালো চাকরি করব। তা করো না, অবশ্য তোমার তো পড়ার সময় নেই। আমার আর এই জীবনে পড়ার সময় হবে না। জীবনের উপর এত বিতৃষ্ণা কেন বলো তো তোমার? তৃষ্ণার কিছু নেই তাই। শোনো মায়া, এই পৃথিবীতে প্রতিটা জীবন খুব বড় সম্পদ। ভগবানের দেওয়া প্রতিটা জীবনই অনেক বড়। অনেক জন্ম পর মানুষ জন্ম হয়, সেটাকে উপভোগ করো, আনন্দ করো। আর জীবনে উঠাও চড়াও তো থাকবেই, তাকে মোকাবিলা করতে হবে। আর তৃষ্ণা না থাকলে সেটা মেটানোর আশা জন্মাবে কোথা থেকে? আমাদের তৃষ্ণা পেলে তারপরেই তো আমরা জল খাই সেটা মেটানোর জন্য, তাই না?
আর প্রতিটা মানুষ এই পৃথিবীতে কিছু না কিছু তৃষ্ণা মেটানোর জন্যই দৌড়চ্ছে। আচ্ছা, মানুষ কি ইচ্ছে করলেই সুখী হয়? হয়, যদি সে ভালোবাসতে পারে। আর ভালোবাসতে পারলেই মানুষের রূপান্তর ঘটে। ভালোবাসতে পারলে না ভালোবাসা পেলে? ওই একই কথা। আমি তোমাকে সত্যিই ভালোবাসি মায়া, সত্যিই ভালোবাসি। কি ব্যাপার, আজ মুখটা এত সুন্দর লাগছে? কোনো নতুন খবর নাকি? আমার আর কি নতুন খবর? তোমার কোনো নতুন চাকরির খবর আছে নাকি? না, রোজ রোজ তো ইন্টারভিউ দিয়ে আসছি। এরকম করেই একদিন একটা ভালো খবর পাবে। তারপর তারপর আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে এই কি করছো? আরে লোকজনে দেখতে পাবে তো, ছাড়ো। দেখ। হ্যাঁ, এই পল্টন, বালতি নিয়ে উপরে যা। হ্যাঁ, এক ফোঁটা জল পাবি না। জল যদি চাস না, বাবুকে ডাক 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 ডাক। তোর বাবুকে না আজকে ভালো করে মালিশ করবো, দেখবি। কেন ওকে এরকম করলে? আমাদের তো সব কাজ হয়ে গেছে। হয়ে গেছে তো কি হয়েছে? এই সিস্টেমটা বন্ধ হওয়া দরকার আছে। কি হলো এটা? আসুন, এই শুনুন, আপনার চাকরদের যদি আপনি বারণ না করেন না জল নিতে, তাহলে কিন্তু আমি আপনার সমস্যা করে দেবো। কি করবে? কি করবো? আমরা এই জল থাকতে থাকতে সব কাজ ছেড়ে নেবো, আর কলের পাইপ খুলে দেবো। খুলে দিলে আর চৌবাচ্চায় জল উঠবে না, আর আপনিও জল পাবেন না। কেন শুধু শুধু এই মানুষটাকে কষ্ট দেবে? হ্যাঁ দেখো, আমি ছেলেপুলে নিয়ে সংসার করি। হ্যাঁ, একে অন্যের প্রতি একটু দেখো, একটু চিন্তা করো। আপনি একটু আমাদের দিকে চোখ চেয়ে দেখুন। দেখছি তো, আমি দেখছি। বেশ দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ বেশ ভাব ভালোবাসা গড়ে উঠেছে। ভালো ভালো। হ্যাঁ, আমি তো চাই দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে একে অন্যের প্রতি ভাব ভালোবাসা গড়ে উঠুক। হ্যাঁ, এটাই তো আমি চাই। আমাদের ব্যাপারটা নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। আপনি শুধু আপনার চাকরকে। অবশ্যই অবশ্যই, আমি এক্ষুনি ওই ওকে সাবধান করে দিয়ে বিশ্রামে চলে যেতে বলবো। মানে ওই জল তোলা থেকে বিরত দিয়ে একেবারে বিশ্রামে। একদম বুঝে গেছেন, ধন্যবাদ। কিন্তু তুমি বাবা যেটা একটু আগে বললে, মানে ওই আমার অনিষ্ট করার কথাটা, ওটা ভুলেছো? হ্যাঁ, না না, আপনি যখন আমাদের দেখছেন তখন আমাদের প্ল্যানটাও তো আমাদের চেঞ্জ করতে হয়, তাই না? তাহলে আজ আসি। অফিসে আবার খুব তাড়া আছে। হ্যাঁ, ওই সামনের সোমবারে মন্ত্রী আসছে। হই হই ব্যাপার। হ্যাঁ, সরকারি ব্যাপার বলে কথা। আসি। হ্যাঁ, আসি আসি। আরে একবার প্লিজ প্লিজ। এ নাও। দিদি, ওষুধ খেয়েছো? এ মা, একদম ভুলে গেছি, একটু এনে দে না মায়া। মায়ার বিয়ে হয়ে গেলে আমাদের বড় অসুবিধা হবে না গো? ও যেভাবে আমাদের সংসারটাকে মাথায় করে রেখেছে। সে তো হবেই, কিন্তু তা বলে কি আমাদের মায়া সারা জীবন এরমই আইবুড়ো থাকবে? তাছাড়া আমি ভেবেছি মায়ার বিয়ে হয়ে গেলে আমরা একটা কাজের লোক রেখে দেব, কি বলো? তাছাড়া নতুন ডাক্তারের ওষুধ খেয়ে আমিও বেশ এখন একটু সুস্থ বোধ করছি। হ্যাঁ, আমি তাই দেখছি, নতুন ডাক্তারের ওষুধ বেশ ভালোই কাজ দিয়েছে। দিদি, এ নাও। মায়া, পড়াশোনা কেমন চলছে? ভালো। তা ইন্দ্রজিৎ ভালো করে পড়াচ্ছে তো? হ্যাঁ,
আমি তো দেখছিলাম ওদের দুজনের মধ্যে বেশ একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। বন্ধুত্ব না প্রেম। হ্যাঁ, তুমি যে কি বলো না জামাইবাবু। লজ্জা পাচ্ছিস কেন? তোর যদি ইন্দ্রকে ভালো লাগে বা তোর মনে যদি ওর জন্য প্রেম থাকে, তুই বল না, আমরা কি ওর মায়ের সাথে কথা বলি। আরে ইন্দ্রজিৎ খুব ভালো ছেলে, গ্র্যাজুয়েট, আজ বাদে কাল চাকরি ঠিক পাবেই। হ্যাঁ, আমি জানি না। ওফ, কখন থেকে অপেক্ষা করি, তোমার এখন আসার সময় হলো? বলেছিলাম না মা 4টের মধ্যে চলে আসবে। ওফ, দিদিকে ওষুধ খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপরে তো আসবো। তোমার আর তর সয় না। তর কি করে সইবে বলো? তর সয় নাকি? হ্যাঁ, শোন, এনে জলটা দাও তো। জানি। হ্যাঁ রে, তা চাকরির কিছু একটা হলো? এখনো কিছু কনফার্মেশন হয়নি, তবে কয়েকটা ভালো ইন্টারভিউ দিয়েছি। আশা করি কিছুদিনের মধ্যে একটা লেগে যাবে। শোন, আমি নন্দ উকিলের মেয়েকে আজ দেখে এলাম। দেখতে শুনতে বেশ ভালো, তোর সঙ্গে দারুণ মানাবে, আর টাকা পয়সাও বেশ আছে, বেশ বড় লোক, বুঝলি? আমি কিন্তু একরকম নন্দবাবুকে কথা দিয়েই এসেছি। আসতে বলো না, ওরা শুনতে পাবে তো। শোনো, কেন তুমি কি ওই হাজরা শালি কি যেন নাম, মায়া, ও তাকে বিয়ে করে বলে কথা দিয়ে এসেছো নাকি? কি রে, চুপ করে আছিস যে? দেখ বাবা, আমি কিন্তু ওই নন্দর বউকে কথা দিয়ে এসেছি, আর তাছাড়া ওই নন্দ উকিল না থাকলে তোর বাবার তো জেল হয়ে যেত। কেন, বাবা কি ক্রিমিনাল ছিল নাকি জেল হয়ে যেত? না, তোমার বাবা তো একখানা রত্ন ছিল। নিজের মুখে স্বামীর নিন্দে করতে নেই, তবুও কত লোকের যে সর্বনাশ করেছে তার কোনো ঠিক নেই। শেষে ওই নন্দ উকিলকে ধরেই তোমার বাবাকে বাঁচাই। বেশ করেছে, এবার তুমি চুপ করবে দয়া করে? থামবো কেন? কেন থামবো? ও, তোমার এখন এইসব কথাগুলো শুনতে ভালো লাগছে না, তাই না? সারাটা জীবন আমি জ্বলেছি, আর আমি জ্বলতে চাই না। তাই আমি নিজে যে মেয়ে পছন্দ করেছি, আর তাছাড়া ওরা যখন মেয়ে দিতে রাজি, এই ঢের। কোথায় নন্দ উকিলের মেয়ে আর কোথায় হাজরার শালিক। বাড়ি ভাড়া দিতে পারে না যে পাওনাদারের ভয়ে কোট প্যান্ট পরে সকালবেলায় বেরিয়ে যায় আর সেই রাত্রিবেলায় আসে, আর তার শালিকে তুই বিয়ে করবি? তাই ওকে কে বিয়ে করবে? তাই বল। শোনো, পরশু ওরা তোমায় আশীর্বাদ করতে আসবে, কথাটা যেন মনে থাকে। কখন আসবে? বিকেল 4টে। চল তো, চল তো। পড়ে গেলে কি করে মায়া? চশমাটা দাও, চলে যাচ্ছে। চলে গেল আমার, চলে গেল। না, মারটা লাগা। পল্টন, একটা ট্যাক্সি বা রিক্সা ডাক, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা। যা যা যা, এক্ষুনি যাচ্ছি। অনেকটা আরাম লাগছে মন। দিদি আমার চলে গেল, সব দিদি আমার, আর পারছি না। বাঁচাও আমাকে দিদি, বাঁচাও। কেউ করে আছে? গাড়ি এসে গেছে। ধর ধর ধর, ঠিক করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে 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 আমার বোনকে নিয়ে চলো, আমার বোনকে তাড়াতাড়ি নিয়ে চলো।
বেঁচে থাকো বাবা। এই নাও, এটা রাখো। দেখো পছন্দ হলো কিনা দেখো। আমি নিজে কিনেছি এটা। দেখো দেখো, পছন্দ হয়েছে তো? বেঁচে থাকো, বেঁচে থাকো। বসুন। হ্যাঁ, আরে বাবা, এত সবের কি দরকার ছিল? না না, তা কেন? আপনারা হলেন আমাদের নতুন কুটুম্ব, এই সামান্য একটু মিষ্টিমুখ না করলে চলে? দেখো বাবা ইন্দ্রজিৎ, ভাইজি যেন সুখে থাকে। আজ দাদা নেই, দাদা থাকলে খুব খুশি হতেন। আসলে ও আমাদের বংশের একমাত্র মেয়ে, ওর সুখেই আমাদের সুখ। আমার ছেলে বলে বলছি না, আমার ইন্দ্র খুব ভালো ছেলে। আপনাদের বাড়ি মেয়ে দেখবেন, খুব সুখী হবে। ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি। ও দিদি, বৌদি এই টাকাটা দিয়েছেন, এতে 2 লাখ টাকা আছে। আপনারা নিজেদের ইচ্ছে মতো কেনাকাটা করে। ঠিক আছে। শোনো বাবা ইন্দ্র, আমি কিন্তু ওই বিয়ের দিন 7টায় লগ্ন, আমি 5টার সময় চলে আসবো তোমাকে আচ্ছা নিতে, ঠিক আছে। ওই ওই বালিগঞ্জের বাড়িতেই আসবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দিদি, আমার এখান থেকে কবে ছাড়বে? হ্যাঁ ভাই, 2-3 দিন আরও সময় লাগবে। আরও 2-3 দিন? আমার আর ভালো লাগছে না এখানে। তা বললে কি হয় ভাই? কি সাংঘাতিক পোড়া পুড়েছিল বলো তো? ডক্টর সেন কোনো রকমে তোমার চোখটা বাঁচিয়েছেন। হ্যাঁ, আমি তো খুব চিন্তায় ছিলাম তোর চোখ দুটো নিয়ে। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ রে। আচ্ছা, ডক্টর সেন কি আজকে আসবেন? না, উনি ওষুধ সব লিখে দিয়ে গেছেন। ছুটির পর ওগুলো আরও 3 মাস চালিয়ে যেতে বলেছেন। মায়া, আর তো এই 2 দিন, একটু ধৈর্য ধরো। আমার মুখের দাগগুলো কবে মেলাবে? ও নিয়ে চিন্তা নেই। স্যার যে মলম ক্রিমগুলো দিয়েছেন, ওগুলো ঠিকঠাকভাবে লাগালেই 6 মাসের মধ্যে সেরে যাবে। 6 মাস? পোড়া দাগ মেলাতে একটু তো সময় লাগবেই মায়া। তুই প্লিজ এই নিয়ে আর মন খারাপ করিস না। এই 2 দিন তুমি একটু ভালো করে খাওয়া দাওয়া করো। দেখো তোমার দিদি তোমার জন্য কত রান্না বান্না করে নিয়ে এসেছে। আমার খেতে ভালো লাগছে না। ভগবান আমাকে কেন এই শাস্তি দিল গো? বোন, একটু তো মনের জোর রাখতে হবে মায়া, তুমি তো শক্ত মেয়ে, মন খারাপ করো না। আমার এই পোড়া দাগ নিয়ে আমি এখন কি করব? তুই শান্ত হ। এই দেখো বোকা মেয়ে, আরে অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, তার জন্য কি মন খারাপ করতে হয়? চিকিৎসা করতে হয়। ইন্দ্রজিৎদার বিয়ে কি হয়ে গেছে দিদি? বিয়ে? কই না তো। কেন তুই হঠাৎ বিয়ের কথা বলছিস? তুই কি কিছু শুনেছিস? কি গো, তুমি কি কিছু জানো? হ্যাঁ, ওই ইন্দ্রজিতের সাথে দেখা হয়েছিল। বলল তাদের বালিগঞ্জের বাড়ির ভাড়াটের মামলা নাকি জিতে গেছে, তাই দিন কয়েক ওখানেই থাকতে হবে। মায়া, সব ঠিক হয়ে যাবে দেখিস। তুই আর মন খারাপ করিস না, তাড়াতাড়ি ভালো হয়ে উঠ তুই, আমার সোনা বোন। এই যে মৃত্যুঞ্জয় বাবু, আপনার কাছে আমি যেতাম। হ্যাঁ, আপনার কাছেই আমি যাচ্ছিলাম একটু পরেই আর কি। কেন বলুন তো, আবার কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা না। আসলে কাল তো মাস শেষ, তাই কাল আমরা আপনাদের এই বাড়ি ছেড়ে দিচ্ছি। কেন দিদি, আমার অপরাধটা কি? না না, ছি ছি, কথা বলবেন না। আপনার কোনো অপরাধ নয়। আসলে কেসে তো আমরা জিতে গেছি, তাই বালিগঞ্জের বাড়িটা আমরা পেয়ে গেছি। ওইখানেই চলে যাব, আর ওইখান থেকেই তো ছেলের বিয়েটা দিলাম। বিয়ে ইন্দ্রজিৎ বাবুর? এটা কিন্তু দারুণ খবর, এটা খুব ভালো খবর। তারপরে হঠাৎ করেই ঠিক হয়ে গেল। আচ্ছা আচ্ছা, মেয়ের বাড়িও তাড়া দিল, আর আমরাও রাজি হয়ে গেলাম। এই বরকনেকে আমরা একবার দেখবো না? হ্যাঁ, মানে দুটিতে কেমন মানালো সেটা বড়ই দেখতে ইচ্ছে করছে। নিশ্চয়ই নিশ্চয়ই দেখবেন। ছেলে তো গেছে বৌমাকে আনতে, এলেই আমরা গোছগাছ করে গুছিয়ে নেব। আচ্ছা, আমি আর কি বলবো, ভালো থাকবেন। আর ওই
ছেলে বউ এলে একটু ডাকবেন, দেখবো। হ্যাঁ নিশ্চয়ই ডাকবো, মিষ্টি মুখ করে হ্যাঁ, যেতে হবে কিন্তু। হ্যাঁ, মিষ্টি না না, আমার না আবার সুগার আছে। ও একদিন খেলে কিচ্ছু হবে না। ঠিক আছে ঠিক আছে। মা মা ও তুই এসে গেছিস বাবা? হ্যাঁ তা বৌমা কোথায়? তাকে আনলি না কেন? চুপ করো তো। বৌমা বৌমা টৌমা আসেনি। হ্যাঁ বৌমা কি হয়েছে বাবা? ফুলে বল আমাকে, আমি তো কিছু বুঝতে পারছি না। বড় লোকের বাড়িতে বিয়ে দেবে তো, বড় লোকের মেয়ে, স্বাদ মিটেছে? এই দেখো, এই দেখো ওর লেখা সব প্রেমপত্র। এনাও এনাও ধরো। একটা ছেলের সাথে গভীর প্রেম চলছে, আর এইসব একগাদা চিঠি ওই বাক্স থেকে উদ্ধার হয়েছে। হ্যাঁ কিসব লিখেছে ওই, আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ আমি তোমায় ছাড়া থাকতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। এই জন্য ওর মা এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছিল। বাবা এ তো দেখছি একেবারে গলায় ঝুলিয়ে দিল। হ্যাঁ আমি একেবারে ডিরেক্ট শাশুড়িকে বলে দিয়েছি। কি বললেন উনি? কি আবার বলবেন, ওই যে বললো বাবা রাগারাগি করো না, একটু আধটু বিয়ের আগে ওরকম সব ছেলেমেয়েরই থাকে, একটু মানিয়ে গুছিয়ে নাও। এই 25,000 টাকা ধরো, 25,000 টাকা দিয়েছে, বলেছে আরো 1 লাখ টাকা পরে দেবে। যাকে বলেছে যখন তিনি নিশ্চয়ই দেবেন। দিলে ভালো, নাহলে ওই মেয়েকে কিন্তু আমি ঘরেতে তুলবো না। আর শোনো তুমি তাড়াতাড়ি গুছিয়ে টুচি নাও, কাল সকালের মধ্যে আমাদের এখান থেকে কেটে পড়তে হবে। আর বাড়িওয়ালার সাথে কথা বলেছো? হ্যাঁ ওনার সঙ্গে আমার কথা হয়ে গেছে। আরে উনি তো তোর বউ দেখার জন্য অপেক্ষা করছে। বউ দেখবে? বেশি বউ দেখতে হবে না, বলবে বউয়ের শরীর। কি ব্যাপার ভাই ইন্দ্রজিৎ, কোথায় চললে? আসলে বালিগঞ্জের বাড়ির কেসটা চলছিল, সেটা জিতে গেছি, তাই আমরা ওই বাড়িতেই ফিরে যাচ্ছি। বাহ, এটা তো বিরাট আনন্দের খবর। ভালো থেকো। হ্যাঁ একদম। আসলে আমার শ্বশুর বাড়ির খুব ভালো অবস্থা, তো মেয়ে এখানে এসে অ্যাডজাস্ট করতে পারবে না। গাড়িতে তাড়াতাড়ি তোল। তা আমি কিন্তু তোমার কাছে খুব কৃতজ্ঞ ভাই অমিয়। এই চাকরির জন্যে এতগুলো বছর এখানে ওখানে কম দৌড়দৌড়ি তো করিনি, শেষে কলকাতা থেকে এত দূরে এসে ঠিকাদারি করছি। তা ভালোই তো চলছে ভাই, তা অসুবিধা কিসের? আসলে অনেক তো স্ট্রাগল হলো, রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবারদের খাটাতে আর ভালো লাগে না। দেখো পুরুষ মানুষ, একটু খাটতে তো হবেই, কিন্তু তার জন্য যে তুমি মালটা কামাচ্ছ, সে তো সবই তোমারই হাত যশ ভাই। ম্যানেজারকে ফিটিং করে তুমি আমাকে যেভাবে দেখছো, কোনো ভাই ভাইকে দেখবে না। তবে ভাই বেশি দিন আর খুব সুবিধা হবে না। এই ফলস বিল, ফলস লেবার, কারখানার অবস্থা খুব খারাপ। ম্যানেজার কি মালিক খুব চাপে রেখেছে। বোঝাও বোঝাও, কারণ শুনেছি এর মধ্যে কয়েকজনকে ছাঁটাইও করছে। আরে বাবা, ক্যাশিয়ার হিসেবে তোমাকে কেউ ঘাটাবে না, তুমি হচ্ছে কি নিখুঁত খেলোয়াড়। তবেই না এত সব ফুটানি চলছে। চুরির পয়সা বন্ধ হয়ে গেলে দেশের সব রতি মালতির ফুটানি বন্ধ হয়ে যেত। তা যা বলেছ ভায়া, তা যা বলেছ।
হ্যাঁ ভাই, তোমার বউকে একটু বলো তাড়াতাড়ি চাট দিয়ে যেতে। এই রিনা, রিনা, এই রিনা। আরে হ্যাঁ, আসছি এই তো এসে গেছে। আচ্ছা ভাই, আমি একটুখানি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই শোনো, কোথায় ছিল এতক্ষণ? ছেলেকে পড়াচ্ছিলাম না। ও বাবা, তুমি আবার ছেলেকে পড়াও? কি হচ্ছে কি, ছাড়ো ছাড়ো। শোনো, কাল দুপুরে আসবো কিন্তু দরজাটা খোলা রেখো। দরজা খোলাই থাকে আমার, দয়া করে তাড়াতাড়ি এসো। সত্যি? এসব কি মিস্টার বাগচি? আপনি ম্যানেজার হয়ে 2 বছর থেকে এটা অ্যালাউ করছেন? না স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার। চুপ, একদম চুপ। আপনার অ্যাপ্রুভাল ছাড়া আমাদের এই ক্যাশিয়ার অমিয় দিনের পর দিন কিভাবে পেমেন্ট করছে আপনি আমাকে বোঝাতে আসবেন? না স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার, অনেক বিলে আমার সাইন নেই। আচ্ছা, তবুও পেমেন্ট পেয়ে গেল আমাদের সাপ্লায়ার ইন্দ্রজিৎ বাবু। কি ক্যাশিয়ার বাবু, কিছু বলুন। হ্যাঁ, আপনি তো দেখছি ইন্দ্রজিৎ বাবুকে খুব প্রেফার করছেন। রুমার্সে যা শুনছি সেটা কি ঠিক? ম্যানেজার বাবু, আপনি কি জানেন আমাদের 2 বছরে 10 লাখ টাকা চুরি হয়েছে? আমাদের অডিটর যদি না বলতো তাহলে কিছু বুঝতেই পারতাম না। বিশ্বাস করুন স্যার, এর পিছনে আমার কোনো হাত নেই। গত বছর লেবার প্রবলেম ছিল বলে আমরা কোনো ঠিকাদারকে ঘাটাইনি। আমারও কিছু দোষ ছিল, কিন্তু আপনি আমার পুরনো লোক, না হলে আজই আপনাকে সাসপেন্ড করতাম। কাল থেকে ওই আমাদের সোনারগাঁও যে ফ্যাক্টরিটা আছে না, ওটাতে জয়েন করবেন। ও ঠিক আছে স্যার। নাও ইউ বোথ আর সাসপেন্ডেড ফ্রম দি জব। আমাদের নতুন ম্যানেজার আপনাদের ওই শো কজ লেটার টাইপ করবে। নাও গেট লস্ট ফ্রম হিয়ার। নমস্কার স্যার। কি ব্যাপার, আজ আবার কি দরকারে এসেছো? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি কারোর সঙ্গে দেখা করি না। আর এসব অন্যায় কাজ আমায় বলবেন না প্লিজ। দেখুন স্যার, আমরা যদি পরস্পরের দিকে না তাকাই তাহলে আপনার দিকে আমি তাকাতে পাচ্ছি না। টাকার লোভে যে অন্যায় কাজ আপনি করেছেন তা ক্ষমার অযোগ্য। দেখুন স্যার, আমি কিছু করিনি। ওই ক্যাশিয়ার অমিয় চৌধুরীর জন্য আজকে আমার এই হাল। তার মধ্যে কত বড় শয়তান ভাবুন, আদালতে আমার স্ত্রীকে জড়িয়ে বদনাম রটালো। তারপর নাকি বলে আমি নাকি আমার স্ত্রীকে এগিয়ে দিয়েছি ওনাকে এইসব কাজে মোটিভেট করার জন্য। আমি কিন্তু ওনাকে ছাড়বো না স্যার, এই আমি বলে দিলাম। শুনুন, ওগুলো আপনার ব্যক্তিগত মামলা, ওগুলো শুনে আমার কোনো লাভ নেই। হ্যাঁ, আপনি এখন আসতে পারেন, আমার অনেক কাজ আছে। হ্যাঁ, ও চা খাবেন? হ্যাঁ হ্যাঁ, শুনছো, 1 কাপ চা নিয়ে এসো না। স্যার, আমার কিন্তু একটাই অনুরোধ স্যার, ওই আপনি আমার হয়ে একটু আদালতে দাঁড়িয়ে বলবেন ওই অর্ডারের কপিগুলো সই কিন্তু আমি জাল করিনি, ওগুলো ম্যানেজারেরই সই। নাহলে আমার জেল হয়ে যাবে স্যার, বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে। না না, আমি ওসব করতে পারবো না। আমি যা বলার সেটা আমি বলবো আদালতে। নাও। ও হ্যাঁ, ঠিকভাবে থেকো। ওই দিকে। হ্যাঁ
সাবধানে যেও। হ্যাঁ, টাটা। টাটা। মায়া। হ্যাঁ, তুমি কেমন আছো? ভালো আছো? চিনতে পারছো? আমি তোমায় চিনতে পেরেছিলাম, তুমি আমায় সেদিন চিনতে পারোনি বলেই তো তোমার এত দুর্যোগ। এসো। হ্যাঁ। এসো, বসো। বাহ, বেশ গুছিয়ে সংসার করছো দেখছি। হ্যাঁ, না তুমি ঠিকই, আমার মাটাই আমার সর্বনাশ করেছে, বুঝলে তো। বললো মেয়েটার মুখটা পুড়ে গেছে, তাই আমার মুখ তো তুমি পুড়িয়েছিলে। আমি? হ্যাঁ, তুমি সেদিন আমায় বলেছিলে না, ভালোবাসলে মানুষের রূপান্তর হয়। সত্যিই হয়। তাই জন্য তুমি ভালোবেসে আমার মুখ পুড়িয়েছিলে, আর আমার হাজবেন্ড ভালোবেসে আমার মুখ আবার আগের মতো করে দিয়েছে। তা অনেক দাগ টাগ হয়েছিল নিশ্চয়ই, তো এখন তো দেখছি সব মিলিয়ে গেছে। শুধু ওই ঠোঁটে একটা ছোট্ট দাগ রয়েছে। এটা একটা জানোয়ারের দাঁতের দাগ, এটা সহজে যেতে চাইছে না। তার সব দাগ মিলিয়ে গেছে, সব জায়গার সব দাগ। যদি বলি গেছে, মিথ্যে কথা, পুরোটাই মিথ্যে। তুমি কি আমাকে এখানে ভয় দেখাতে এসেছো? না না মায়া, আমি তো অনুরোধ করতে এসেছি। দেখো, তুমি নিশ্চয়ই শুনেছো আমি একটা বিপদের মধ্যে আছি। হ্যাঁ, ঠিকই তো আছে। তোমাদের মতো মানুষেরা পৃথিবীতে বেঁচে আছে বলেই বিপদ এখনো আছে। রাগটা পরে প্রকাশ করো, আগে আমার কথাটা শেষ করতে দাও। বলো। দেখো মায়া, তোমার স্বামীর হাতে আমার বাঁচা মরা নির্ভর করছে, তাই আমি চাই যে তুমি তোমার স্বামীকে বলে আমাকে বাঁচাও। কেন? তুমি আমায় বাঁচিয়েছিলে। তখন পারিনি, এখন তো পারি। মানে কি বলতে চাইছো বলো তো, আমি বুঝতে পারছি না। ছলনা কেন করছো মায়া? সবই তো বুঝতে পারছো। দেখো মায়া, তুমি যদি আমার জন্য এটুকু না করো, তাহলে আমি তোমার সংসারটা পুড়িয়ে দেব, আর তোমাকেও সুখে থাকতে দেব না। বেরিয়ে যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, এখানে আর আসবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলে যাচ্ছি। আমি কিন্তু আবার আসবো। আজ যেন তুমি কিছু ভাবছো মায়া। তোমার মুখটা আজকে ভীষণ শুকনো দেখাচ্ছে। কই কিছু না তো। কেন, তোমার কি মনে হচ্ছে? এমন সুন্দর ফুলের মতো মুখটা আজকে যে শুকিয়ে গেছে একেবারে। ফুল শুকিয়ে যায়, তারপর একদিন ঝরে যায়। ধরো এমনি করেই যদি একদিন আমি মরে যাই। হঠাৎ কি হলো তোমার, বলো তো? আমার খুব মরে যেতে ইচ্ছা করছে। কেন? আমাকে কি তোমার আর ভালো লাগছে না? তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিতে চাই না। তারপর থামলে কেন? বলে যাও। তারপর মরবার আগে আমি তোমাকে আমার জীবনের সমস্ত কথা, যা বলা হয়নি, যা বলতে চাই, সব বলে যাব। দোহাই তোমার, তুমি তোমার এই ভাবনা বন্ধ করো। আমি আর সহ্য করতে পারছি না। এখনো তোমায় অনেক কিছু সহ্য করতে হবে। তা হোক, আমি সহ্য করব। পারবে তো সহ্য করতে? হ্যাঁ, তোমার জন্য আমি সমস্ত কিছু সহ্য করব। মুখে এমন কথা সবাই বলতে পারে। আমার সম্বন্ধে এতদিনে তোমার এই ধারণা? কেমন অভিনয় করলাম বলো? খুব ভালো।
বিয়ের পর থেকে আমি এমন করেই কিন্তু অভিনয় করে আসছি। তাই? তাহলে তোমার ফটো একটা সিনেমা কোম্পানিতে পাঠিয়ে দিতে হবে। আমার এখন কিন্তু খুব ঘুম পাচ্ছে। তুমিও ঘুমিয়ে পড়ো। নমস্কার স্যার। কী ব্যাপার আজ আপনি এখানে? আসলে আমি আজ মামলার ব্যাপারে কথা বলতে আসিনি, আমি একটা অন্য ব্যাপারে কথা বলতে এসেছি। আচ্ছা বলুন। না আসলে কথাটা একটু গোপনীয়। বলুন, কেউ শুনতে পাবে না, বলুন। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে? না মানে তোমাকে একটা কথা বলার ছিল। ছি 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 ছি, কি লজ্জার ব্যাপার। ওই লোকটা আমাকে বাইরে নিয়ে গিয়ে কি বললো জানো? কি? ওর ছেলেকে ওর কাছে ফেলে দিয়ে ওর স্ত্রী পালিয়ে গেছে আমাদের ক্যাশিয়ার অমিয় চৌধুরীর বাড়িতে। ও গেছিল ওর স্ত্রীকে আনতে, কিন্তু ওর স্ত্রী ওর মুখের উপর বলে দিয়েছে যে ওই অমিয়কে বিয়ে করবে। অমিয় ব্যাচেলার, আর ইন্দ্রজিৎ বাবু আমাকে বলছেন যে আমি যেন অমিয়কে একটু ধমকে দিই, যাতে করে ওদের সুখের সংসারটা যেন একটু আগুন না লাগে। আর এই উপকারটা করতে পারলে ও এদেশ ছেড়ে কলকাতায় চলে যাবে। তুমি কি বললে? আমি কিছু বলিনি, ভাবছি যে অমিয় তো আমার কথা শোনে, আর তাছাড়া অমিয়র ভাগ্যটা আমার হাতে। তাই আমি তোমাকে জিজ্ঞেস করছি যে আমি কি করব বলো তো? আমি জানি না।